আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা। কেমন আছো সবাই? তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও, আমি তাহলে ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো। তোমরা কমেন্টে বলে ফেলো যে সব ক্লিয়ার আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা, হ্যাঁ বোর্ড ঠিক আছে কিনা, তুমি একটু কমেন্টে জানিয়ে ফেলো। আমরা দ্রুত ক্লাস শুরু করব। তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। দ্রুত তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিলে আমিও ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো। আচ্ছা, তো যারা জানো না মানে আসলে আজকে কিসের উপর আমরা পড়াবো তাদের উদ্দেশ্যে আমি বলে নেই। আমরা হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করব। আমরা বোর্ড এমসিকিউ গুলো সলভ করব। তো আজকে হচ্ছে আমরা ভেক্টর থেকে শুরু করব একেবারে প্রথম। তো এইচএসসি 21 দিয়ে শুধুমাত্র না, এইচএসসি 22টাও কিন্তু তোমরা সলভ করতে পারবা, ঠিক আছে? এবং তোমরা যদি লাস্ট পর্যন্ত থাকো দেখবে তোমাদের জন্য কিন্তু কুইজের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা আগে আমার ক্লাস করছো তারা জানো যে আমি হচ্ছে ক্যামেরা ঢেকে কিন্তু কুইজের ব্যবস্থা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ফ্রেন্ডকে দ্রুত মেনশন। এই তো 7টা 8 বাজে, আমি 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিচ্ছি। আমি 2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আগে মেনশন দিতে থাকো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আচ্ছা, এই তো প্রায় 100 জনের মতো হয়ে যাচ্ছে। এই তো 100 হয়ে গেলে আমি ক্লাসটা শুরু করে ফেলতেছি। 100 হলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো তোমরা জয়েন করতে থাকো, আমি প্রশ্ন লিখতে থাকি। তো হচ্ছে তোমাদের লেটেস্ট যে বইটা বের হয়েছে, একটা বই বের হয়েছে, অবশ্যই এটা না কিনলেও কিন্তু হয়। তারপর একটা বই বের হয়েছে, সেটা হলো কি এইচএসসি 21 এর শর্ট সিলেবাসের উপর কিন্তু টেস্ট পেপার বের হয়েছে, ঠিক আছে? তো ওইটা আপাতত আমার মনে হয় ফিজিক্সের জন্য কোনো প্রয়োজন নাই, কারণ আসলে আগের টেস্ট পেপার দিয়ে কিন্তু চলবে। কিন্তু কেমিস্ট্রির জন্য আমার মনে হয় তোমরা কিনা ফেলে ভালো হয়। কেমিস্ট্রি যদি তোমরা ওটা কিনা ফেলো এটা ভালো হবে। কেন? কারণ তোমাদের কিন্তু সিলেবাসগুলো কিন্তু ওরক পালট ভাবে। কেমিস্ট্রি সিলেবাস কিন্তু ফিজিক্সের মতো এত সুন্দর না। ফিজিক্সে কিন্তু একটা চ্যাপ্টার দিয়েছে, চ্যাপ্টার পুরো সবই দিয়ে দিচ্ছে, তাই না? কেমিস্ট্রি কিন্তু এরকম দেয় নাই। দ্যাটস ওয়াই আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা কেমিস্ট্রি কিন্তু টেস্ট পেপারটা কিনে ফেলতে পারো, ফিজিক্স না কিনলেও চলবে। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আজকে আমরা শিখবোটা কি, আজকে আমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের যত বোর্ডের প্রশ্ন আছে, আমরা বোর্ডের প্রবলেমগুলো হচ্ছে আমরা আজকে সলভ করব। তো তার আগে আমি একটু দেখে নিই আমাদের লাইভে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি একটু দেখে নিই। আমাদের 100 জন পার হয়ে গেছে। আচ্ছা, 100 জন পার হয়ে গেছে। দ্যাটস হচ্ছে আমি ক্লাসে শুরু করব। তোমরা যারা সালাম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আমার পক্ষ থেকেও সালাম নিতে নাও। তো আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা বোর্ডে আসছে এবং খুব দারুণ একটা প্রবলেম, এবং অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে আমাকে মেসেজ দিয়ে বলছিল ভাই এটা একটু সলভ করে দিয়ে। সেই প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড, বরিশাল বোর্ড 2016 একটা বিখ্যাত একটা প্রবলেম। বরিশাল বোর্ড 2016 খুব সুন্দর একটা প্রবলেম। বিভিন্ন জায়গায় এটা আমি ভুল আনসার পাইছি, বিভিন্ন জায়গায় আমি এটা ভুল আনসার পাইছি। জয়কলিতে ভুল আনসার দেওয়া, ইভেন তোমাদের লেকচার গাইডেও কিন্তু এটা ভুল আনসার দেওয়া। আজকে আমি তোমাদেরকে এটা সঠিক আনসারটা দেওয়ার ট্রাই করব। প্রশ্নটা কি চলো আমরা দেখি। এই হচ্ছে আমাদের জেড অক্ষ, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। তো আমাদেরকে হচ্ছে পয়েন্ট দিয়ে দিছে, সেটা হচ্ছে 1 1 1 একটা পয়েন্ট দিয়ে দিছে। তো তোমাদেরকে আগে মিনিংটা বুঝতে হবে। 3D কোঅর্ডিনেট সিস্টেমগুলোতে আসলে মিনিংগুলো কি। 1 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর তুমি যে পথ অতিক্রম করছো, এই 1 মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে পথ অতিক্রম করছো, এবং এই 1 মানে হচ্ছে জেড অক্ষ বরাবর যে পথ অতিক্রম করছো। তো আমাকে একটা বিন্দু দিয়ে দিছে 1 1 1, এটা আমাদের প্লট করতে হবে। এটা আমরা কিভাবে প্লট করব? আগে এক্স অক্ষের দিকে এক ঘর যাবা, ঠিক আছে? আমি ধরে নিলাম এই হচ্ছে আমাদের এক ঘর, ওকে? আচ্ছা, তারপরে আমরা কি করবো? ওয়াই অক্ষের দিকে আমরা এক ঘর যাব। তো ওয়াই অক্ষ কোন দিকে? এই দিকে। এখানে যতখানি মাপ ছিল এটা সমান ধরে এখানে কাটবা, কাটলে এখানে আমরা পাবো, ঠিক আছে? এখন আমরা জার্নি শুরু করব। জার্নিটা হবে আমাদের মূল বিন্দু থেকে। এখান থেকে আমি ফার্স্টে এক ঘর যাব, এক্স অক্ষ বরাবর এক ঘর যাব, গেলাম আমি এখন এইখানে। এরপর ওয়াই অক্ষ বরাবর এক ঘর যাব। এখন ওয়াই অক্ষ কিন্তু ডিরেকশন এই দিকে, তো আমি আসি এইখানে, আমি এখান থেকে এখন ওয়াই অক্ষের দিকে যাব। তার মানে ওয়াই অক্ষের দিকে যদি আমি বলি, এইখান থেকে এখানে যত পথ অতিক্রম করছি এইখান থেকে এখানে ঠিক ততটুকু পথ অতিক্রম করতে হবে, অর্থাৎ ঠিক এই জায়গাটা ধরতে পারো, ঠিক আছে? ঠিক এই জায়গাটা হবে। খেয়াল করে দেখো, এখান থেকে এখানে এই পথটাও কিন্তু এটার মানটা কিন্তু 1। তারপরে ও থেকে যে আমি এখানে আসছিলাম, এটার মানটা কিন্তু 1। কেন 1? দেখো এক্স অক্ষ বরাবর এক ঘর, এই যে এক্স অক্ষ বরাবর এক ঘর, তারপর ওয়াই অক্ষ বরাবর এক ঘর, এই যে দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা এক ঘর গেলাম, ওকে? তারপরে আমরা কি কাজ করব?
তারপর হচ্ছে আমরা জেড অক্ষ বরাবর এক ঘর যাব। তো জেড অক্ষ বরাবর এক ঘর কোন দিকে হবে, এখান থেকে এটা সমানই সাইজ করে উপরে আনবা। হ্যাঁ, তাহলে আমরা জেড অক্ষ বরাবর যদি আঁকি, এক ঘর যদি আমরা আঁকি, এটা আনুমানিক এখানটাতে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হবে যে ভাইয়া আসলে কি হয়েছে আপনারটা? হ্যাঁ হয়েছে। জিনিসটা হচ্ছে 2D দেখতে খুব বাজে মনে হয় এবং আনরিয়েলিস্টিক মনে হয়, হ্যাঁ রিয়েলিস্টিক মনে হয় না। কিন্তু তুমি যদি এটা 3D কল্পনা করো সুন্দর হবে। আমি সামনে একটা বই রাখছি, এই যে কেমিস্ট্রি একটা বই রাখছি, এইটা দিয়ে আমি তোমাদের এটা সলভ করে দেখাবো। আমি তোমাদেরকে কেমিস্ট্রি বই দিয়ে এটা তোমাদের দেখাবো। এই যে খেয়াল করো কেমিস্ট্রি বইতে কিভাবে দেখাবো আগে তোমাদের বলি। আমি অক্ষের কথা চিন্তা করে দেখো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এই যে এই মূল বিন্দুটা, এই মূল বিন্দুটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা, ঠিক আছে? তো খেয়াল করে দেখো আমি কি বলতে চাচ্ছি, এই বিন্দুটা যদি আমরা এই বরাবর আঁকি, এই বরাবর, এটা হচ্ছে আমাদের কোন অক্ষ? ওয়াই অক্ষ। তারপর উপর দিকে যদি আমরা যাই, সেটা আমাদের কোন অক্ষ? জেড অক্ষ। আর যদি আমি এই দিকে যদি আমি আসি, তাহলে সেটা হবে আমাদের এক্স অক্ষ। তো ব্যাপারটা হচ্ছে আমি মূল বিন্দু থেকে ফার্স্টে এক্স অক্ষের দিকে আমি এক ঘর আগাবো, ঠিক আছে? এক্স অক্ষের দিকে এক ঘর আগানো মানে কি একটু চিন্তা করে দেখো তো, ঠান্ডা মাথায় চিন্তা করো, এইদিকে এক ঘর আসে না? আচ্ছা, তাহলে আমি এদিকে এক ঘর আসলাম। তারপর ওয়াই অক্ষ বরাবর আমি এক ঘর যাব। তো আমার ওয়াই অক্ষ ডিরেকশন এইদিকে, তাহলে আমি ছিলাম এইখানে, আমার আঙ্গুলের দিকে তাকাও, এই যে আমার ডান আঙ্গুলি যেটার দিকে আমি ছিলাম এইখানে, আমি এখন এক ঘরে এদিকে যাব, ঠিক আছে? তারপরে আমি জেড অক্ষ বরাবর এক ঘর যাব, এই যেভাবে, বুঝতে পারতেছি? এই যে আমার আঙ্গুলের পজিশনটাই হচ্ছে এই পজিশনটা। আশা করি আমি তোমাদেরকে 3D বুঝাতে পারছি। যদি তোমরা সামনাসামনি থাকতে আরো সুন্দর মতো বুঝাই দিতে পারতাম। যাই হোক, তোমরা এটা মোটামুটি কল্পনা করে নিতে পারছো আমি আসলে কি বুঝাতে চাইতেছি। আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের মূল বিন্দু থেকে এটা হচ্ছে এক ঘর, এখান থেকে এখানে হবে গিয়ে এক ঘর, এবং এটা আমাদের একটা তলে আছে, এটা একটা তল, জাস্ট বইয়ের পৃষ্ঠটা আর কি। এখান থেকে আমি উপরের দিকে চলে গেলাম এক ঘর। ওকে, আচ্ছা এখন হচ্ছে জিনিসটা যখন আমরা চিত্রে দেখতেছি খুব বাজে দেখাচ্ছে, মানে কোনো সামান্তরিকের মতো ফিল আসতেছে না, কোনো সামান্তরিকের মতো কিন্তু ফিল আসতেছে না। তো ফিলটা কিন্তু তোমরা আনতে পারবা, আই রিপিট, যদি তোমরা বই দিয়ে বা যে কোনো কিছু একটা কর্নার দিয়ে যদি তোমরা চিন্তা করো, যে কোনো একটা কর্নার, হ্যাঁ যে কোনো একটা কর্নার, এই কর্নারটা তুমি এইভাবে আঁকতে পারো, যে এইভাবে আঁকছো, এই যে এইভাবে তুমি আঁকতে পারো, অথবা তুমি একটু বাঁকাও দিতে পারো। আমার কথা কি ক্লিয়ার পুরোপুরি? যে যে বিন্দুটাই বলুক না কেন, এটা আসলে এখানে উপর দিকে আনলে এটা দিবা একটা পয়েন্ট, ওই পয়েন্টটা আমরা নাম দিব কত? এই যে এই পয়েন্টটা, এটা আমরা নাম দিচ্ছি কত? 1,1,1। এই হচ্ছে আমাদের পয়েন্টের নাম। আচ্ছা, তো এখন আসি আমাদের বোর্ড প্রশ্নটা কি বলছে সেটা আমরা দেখি। আমাদের প্রশ্নটাতে ভ্যালু দিয়ে দিছে কিছু, আমাদের প্রশ্নটাতে কিছু ভ্যালু দিয়ে দিছে, যে এ বিন্দু, ও বিন্দু এবং সি বিন্দু। আমি এটা সুন্দর করে আরেকবার আঁকি, হ্যাঁ আমি এটা সুন্দর করে আরেকবার আঁকি। আমি জাস্ট তোমাদেরকে আগে রিয়েলিস্টিক ভিউটা দেখানো ট্রাই করছি, এখন বই থেকে হুবহু আমি একে তোমাদেরকে বোঝাবো। তো শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমাদের যে অক্ষগুলা দিছে, এইখান থেকে এইখানে একটা বিন্দু দিছে বি বিন্দু, এটা হচ্ছে 1,1,1। এই বিন্দুটা কিভাবে আসছে তোমরা অলরেডি বুঝাইছি, যে এক ঘর এক ঘর এক ঘর, ঠিক আছে? এভাবে আসছে। তোমার মনে হয় ভাই একটু বেশি উপরে উঠে গেছে না, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য, যাতে সামান্তরিক দেখা যাতে সামান্তরিক মনে হয়, এটার জন্য বই কি করছে একটুখানি উপরে উঠাই দিছে আর কি, আর কিছু না। তারপরে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে গিয়ে এইখান থেকে আমরা এখানে আসছিলাম, তারপরে এখানে আসছিলাম। ওকে, তো এইখানে ওনারা একটা ভেক্টর দিয়ে দিচ্ছে, এবং এইখানে ওনারা একটা ভেক্টর দিয়ে দিচ্ছে, ওইটার নাম দিছে বি ভেক্টর, এটা দিছে ও বিন্দু, এটা দিছে সি বিন্দু। তো এই বিন্দুটার কিন্তু কোনো স্থানাঙ্ক দেয় নাই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে এটা স্থানাঙ্কটা আসলে কত হবে। এখন এটা একটা সামান্তরিক ওনারা তৈরি করে ফেলছে, এই যে এখান থেকে এখানে, এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে এ বিন্দু। এখন প্রশ্নে তোমাকে বলা হয়েছে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমি তোমাদেরকে ভেক্টরটা লিখে দেখাই, অপশনগুলো লিখে দেখাই। ভেক্টরের আই প্লাস জে, আমাদের অপশন খ হচ্ছে জে প্লাস কে, অপশন গ হচ্ছে আই প্লাস কে, এবং অপশন ঘ হচ্ছে আই প্লাস জে প্লাস কে। আমি এখন এটা তোমাদের সলভ করে দিব। এটা যে সলভ করবো চিত্র থেকে আমরা সলভ করবো, তারপর রিয়েল লাইফে আমি বই থেকে তোমাদের দেখায় বোঝাবো। তো খেয়াল করে দেখো তো, এইটা ছিল আমাদের কোনটা কোন অক্ষ ছিল? এটা আমাদের এক্স অক্ষ ছিল, এটা আমাদের ওয়াই অক্ষ ছিল, এটা আমাদের জেড অক্ষ ছিল। তো সি বিন্দুটা আসলে কোন অক্ষ বরাবর আমরা জার্নিটা শুরু করছিলাম? আমাদের জার্নি শুরু ছিল ও বিন্দু থেকে। তো তোমাদেরকে ফার্স্টে চিত্র যখন আঁকছি তখনই বুঝাই দিচ্ছি যে আমরা ফার্স্টে এক্স অক্ষ বরাবর এক ঘর যাব, এটা আমাদের এক্স অক্ষ বরাবর আমি এক ঘর গেলাম, আমি তাহলে এখন এখানে আসছি। তারপর আমি ওয়াই অক্ষ বরাবর এক ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর এক ঘর যাওয়া মানে কি এইদিকে যাওয়া।
সো ফার্স্টে আমি এইখান থেকে এখানে আসছি এবং আমার ডিস্টেন্সটার ভ্যালু ছিল 1, ঠিক আছে, এবং আমরা জানি x অক্ষ বরাবর যেটা থাকে সেটাকে আমরা i দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে এখানে যাওয়ার পথে আমার i কাজে লাগছে। কি কাজে লাগছে? i। তাহলে আমার আনসার i থাকবে। এরপর আমার জানি তো শেষ হয় নাই, এখান থেকে এখন c তে আসতে হবে। আমাদের প্রশ্নে বলছে OC ভেক্টরটার ভেক্টর রূপটা কত হবে। তাহলে এখান থেকে যেখানে আসছি আমি খেয়াল করব y অক্ষ বরাবর কিন্তু 1 একক অতিক্রম করছে। y অক্ষ ডিরেকশন এইদিকে আর এটা ডিরেকশন এইদিকে। তো এইখান থেকে যে এখানে গেছি আমাকে যে অতিক্রম করতে হয়েছে। তোমরা সবাই জানো x অক্ষ বরাবর i কাজ করে এবং y অক্ষ বরাবর j কাজ করে। সো আমরা বলতে পারি আমাদের j ভেক্টরটা কিন্তু কাজ করতেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এইখান থেকে এই ভেক্টরটা হবে i এবং এইখান থেকে এই ভেক্টরটা হবে j। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে আমাকে ওসিটা বের করে দাও। যে ও থেকে এটা আমি নাম মনে মনে ডি নাম দিলাম, আমি নাম দিলাম ওডি ভেক্টরটাকে আমি আই নাম দিচ্ছি এবং ডি থেকে যে সি ভেক্টর এটার আমি নাম দিচ্ছি জে ভেক্টর। এখন তোমাকে আমি প্রশ্ন করতেছি ওডি ইকুয়াল টু আই, ডিসি ইজ ইকুয়াল টু জে, তুমি আমাকে ওসি বের করে দাও। এখন আমরা সেই ক্লাস 9-10 এর বাচ্চাদের সূত্রটা আমরা ফলো করব। ক্লাস 9-10 এ আমরা কিন্তু বাচ্চাদের যে সূত্রটা শিখে আসছিলাম, আমি এটাকে আলাদাভাবে যদি ত্রিভুজ আঁকি, একটু মনে করে দেখো, এখান থেকে এতটুকু হচ্ছে কি আই ভেক্টর, এখান থেকে এতটুকু হচ্ছে জে ভেক্টর, আর এটা আমি জানি না, এটা আমি বের করতে যাচ্ছি। তো খেয়াল করে দেখো আমরা কি শিখছিলাম ক্লাস 9-10 এ। আমরা ক্লাস 9-10 এটা শিখছিলাম যে তিনটার যোগফলটা কিন্তু অ্যাকচুয়ালি 0 হয়। আমরা যদি তিনটা ভেক্টর যদি একই ডিরেকশনে থাকে তখন সেটাকে আমরা 0 বলে থাকি। মনে আছে না? ক্লাস 9-10 তে এটা শিখছিলাম যে একটা ত্রিভুজের যদি তুমি এক ডিরেকশনে যদি তিনটা যাও তাহলে তার আনসারটা 0 হয়। ওকে, এটা ছিল আমাদের রুল। অথবা আরেকভাবে বলা যায় হচ্ছে, আমি যেহেতু তোমরা সবাই জানো আমার ক্লাস হচ্ছে পূর্ণিমা, ওইটা দিয়ে আমি আরেকটা ব্যাখ্যা দিতে পারি। সেটা হচ্ছে ধরো আমি এইখানে দাঁড়ায় আছি এবং আমার ক্লাস পূর্ণিমা আছে কি এই জায়গাটায়, ঠিক আছে। মানে আমি তোমাদেরকে ফার্স্টে প্রুফ দিচ্ছি হচ্ছে যে a প্লাস বি প্লাস সি তিনটা ভেক্টর যদি একই ডিরেকশনে থাকে তাহলে তার ভ্যালুটা 0 হয়। আমি আরেকটা জিনিস প্রুফ দিতে চাচ্ছি যে এখান থেকে এখানকার ভেক্টরটা প্লাস এখান থেকে এখানকার ভেক্টরটা ইজ ইকুয়াল টু এখান থেকে এখানকার ভেক্টর। এটা আমি প্রুফ দিব একটু মজার ছলে। কিভাবে? আমি এখানে দাঁড়ায় আছি, এখানে হচ্ছে আমার ক্লাস পূর্ণিমা দাঁড়ায় আছে। তো এইখান থেকে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখান থেকে পূর্ণিমার কাছে আমি আসতে। তাহলে আমার যাওয়ার ডিরেকশনটা কোন দিকে হবে? এইদিকে হবে। তো আমি যদি নাম দিয়ে দিই, এটার নাম ছিল ও, এটার নাম ছিল ডি, এটার নাম ছিল সি। তো আমি যে পূর্ণিমার কাছে যাব, পূর্ণিমার কাছে যাওয়ার রাস্তাটাকে আমি কি নাম দিতে পারি? ও থেকে সি ভেক্টর। আমি নাম দিতে পারি ও সি ভেক্টর। এখন আমার নায়িকার কাছে তো আমি এত ইজিলি যেতে পারবো না, নিশ্চয়ই কোনো ভিলেন থাকবে। সো আমি ধরে নিলাম মিশা সওদাগর হচ্ছে সেই ভিলেন। সেই ভিলেন কি করবে? আমার রাস্তাতে যাবে না, আমরা দুজন সেম রাস্তাতে যাবো না, সে অন্য রাস্তা দিয়ে যাবে। তো সে যদি অন্য রাস্তা দিয়েও যায় তাহলে তার চলার পথে ডিরেকশনটার দিকে একটু তাকাও। আমি এদিকে গেছি, মিশা বলছে না আমি রাফি আমি তোর দিকে যাবো না, আমি অন্য রাস্তা দিয়ে যাবো। তো মিশা তাহলে কোন রাস্তা দিয়ে যাবে? ও থেকে ডি, তারপরে ডি থেকে সি, এভাবেই তো যাবে। তো মিশা যাবে কিভাবে? আগে ও থেকে ডি তে যাবে, তারপর এই জন্য প্লাস, এটা তো ওই যাচ্ছে এই জন্য প্লাস হচ্ছে, ও থেকে ডি তে যাবে, ডি থেকে সি তে যাবে, ডি থেকে সি তে যাবে। এটা হচ্ছে মিশার চলার পথ আর এইটা হচ্ছে আমার চলার পথ। তো দুইজন তো আলটিমেটলি পূর্ণিমার কাছে পৌঁছাইছি। সো এই জন্য সমান সমান হবে। এইভাবে তোমরা মজার ছলে মনে রাখতে পারো যে আসলে এইটার ডিরেকশন দুইটা আসলে সেম ডিরেকশন, আর আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে বিপরীত ডিরেকশন। তো দুইটা পরস্পর সমান হবে। বা আমরা আরেকভাবে বলতে পারি ওডি, আমরা কি বলতে পারি? ওডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু কি হবে? ওসি। এইটা আমি বুঝাতে চাচ্ছিলাম। তুমি যদি বলো না ভাই আপনি 9-10 মতো করে বুঝাই দেন, তাও পারবো। খেয়াল করো 9-10 আমরা কি শিখছিলাম? যদি সেম ডিরেকশনে তিনটা থাকে ইকুয়াল টু 0 হয়। তো সেম ডিরেকশন মানে কি? ও থেকে ডি, ও থেকে যে এখানে বুঝাই ও থেকে ডি প্লাস ডি থেকে সি, প্লাস ডি থেকে সি, এখন মানে পূর্ণিমা বাদ দিয়ে দাও, প্লাস সি থেকে ও। তিনটা যদি সেম ডিরেকশনে যাও, মনে করো তিনটা আমি কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছি বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, তাহলে ও থেকে ডি, ডি থেকে সি, সি থেকে ও, হ্যাঁ সি থেকে ও, এই তিনটা সমান সমান 0 হবে। এটা হচ্ছে আমরা ক্লাস 9-10 শিখছি। এইটা আমাদের 9-10 বেসিক, এটা একবারে বেসিক। তো এইখান থেকে এইটা প্রমাণ করা খুব ইজি ভাই, খুব ইজি। কেমন ইজি দেখো, আমরা সি ও ভেক্টরকে উল্টাই দিতে পারি না? আমরা যেন উল্টাই দিলে ভেক্টরটাকে মাইনাস হয়ে যায়, মানে সি ওটাকে আমরা ওসি লিখে দিতে পারি। ওকে, তাহলে কি হচ্ছে? তাহলে এইটা হচ্ছে, তারপরে ওসিটাকে ডানে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? ওডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু ওসি। এই দেখো আমি তো তোমাদেরকে প্রমাণ করে দিলাম। টানটানা। তাহলে আমরা এইটা বলতে পারি আমাদের উদ্দিষ্ট ওসি ভেক্টরটা আসলে কি হবে? এই ভেক্টরটা যোগ এই ভেক্টরটা। মানে হচ্ছে আমার যাওয়ার রাস্তা হচ্ছে ওসি পূর্ণিমার কাছে এবং মিশার যাওয়ার রাস্তাটা ছিল ওডি প্লাস ডিসি। ওডি ছিল আই, ডিসি ছিল জে। সো আমাদের আনসারটা কি হবে?
আই প্লাস জে। আশা করি তোমাদেরকে ইন ডিটেলস আমি বুঝাতে পারছি। আশা করি তোমরা যারা বুঝো না তারা কমেন্টে জানিয়ে ফেলো যে আনসারটা যে আই প্লাস জে, এটা তোমরা কে কে বুঝো না, আনসারটা কমেন্টে জানিয়ে ফেলো। কমেন্টে একটু দ্রুত জানিয়ে ফেলো কে কে বুঝো নাই, কে কে বুঝো নাই কমেন্টে জানিয়ে ফেলো। ভাইয়ারা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো কে কে বুঝো নাই। মানে খুবই সিম্পল একটা জিনিস, আমি ইন ডিটেলস বোঝানোর ট্রাই করছি আর কি, ঠিক আছে? আচ্ছা, একান্ত বলছি ক্লিয়ার, পরশমণি বলছি ক্লিয়ার, সাকিব, রেজাউল ইসলাম। তোমরা একটু লাস্ট পর্যন্ত যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবা আরো কিছু কুইজ আছে, ওই কুইজগুলো অ্যারেঞ্জ করব। তোমরা আশা করি কুইজ অংশগ্রহণ করবা, 100 জন আছে ইনশাআল্লাহ, 100 জন তোমরা থাকবা। একটু ওয়েট করো, হ্যাঁ? মানে ফার্স্টেই তো আমি কুইজ নিব না, আগে তোমাদের রেসপন্স দেখি। এই তো স্বপ্ন নিয়ে জীবন, আচ্ছা প্রিয়া বলছে ক্লিয়ার, আচ্ছা তোমরা অনেকেই বলতেছো ক্লিয়ার। আচ্ছা ওকে, তাহলে আমি আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। আমাদের নেক্সট প্রবলেমটা খুবই দারুণ। এই প্রবলেমটা গত কয়েকদিন আমাকে কয়েকজনই পাঠাইছে। আসলে অনেক পোলাপেলা দেখলাম এখন অনেকে কেউ কেউ সিরিয়াস হয়েছে যে না বোর্ডের প্রশ্ন পড়া ফাটাই ফেলি, হ্যাঁ এরকম দেখছি। কেউ কেউ সিরিয়াস হয়েছো, আসলে তোমরা যে সিরিয়াস হয়েছো এটা বাধ্য হয়ে সিরিয়াস হয়েছো, এটা মন থেকে কয়জন সিরিয়াস হয়েছে আমি জানি না। তোমরা বাধ্য হয়ে সিরিয়াস হয়েছো কেন? তোমাদের পরীক্ষার সামনে, তোমরা ডেট আসা পড়ছে এবং তোমরা গণনা করতেছো আর মাত্র 20 দিন, আর মাত্র 21 দিন, এমন টাইপের গণনা তোমরা শুরু করে ফেলছো। সো লেটস গো টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু খুব দারুণ একটা প্রশ্ন, এটা ম্যাক্সিমাম জায়গায় ভুল আনসার দেওয়া। আই রিপিট, আমি এখন যেটা লিখবো সেটা কিন্তু ভুল আনসার দেওয়া অনেক জায়গাতেই। তো আমরা আজকে সঠিকটা শেখার চেষ্টা করব, মানে এই অঙ্কটাই এটারই ভুল আনসার দেওয়া অনেক জায়গায়। তো এটা ছিল আমাদের সি, এটা ছিল আমাদের বি, এই আমাদের বি, এটা 1 1 1, আর কিছু দেয় নাই, ঠিক আছে? আর এখানটাতে ছিল আমাদের এ, তাহলে এটা আমাদের ও, এটা আমাদের সি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হলো যে ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা আমাদের প্রশ্ন। আমি তোমাদের আবারও বলি, জয়কলিতে কিন্তু এই প্রশ্নটা আছে ভুল আনসার দেওয়া, তারপর লেকচার গাইডে এই প্রশ্নটা আছে ভুল আনসার দেওয়া। সো বি কেয়ারফুল, নিজের মাথায় আসলে এটা পুরোপুরি সলভ করতে হবে এবং একটু ডিপে ঢুকে আমরা এটা সলভ করা ট্রাই করব। তো শুরু করি। তো তোমার অনেকে বাবা ভাই এটা তো অনেক ইজি একটা প্রবলেম, কিন্তু আসলে ঝামেলা আছে, ঠিক আছে? তো আমি তোমাদের অপশনগুলো একটু লিখে দিই। অপশনগুলো 1/√2, অপশন খ √2, অপশন গ 2, অপশন ঘ 2√2, ঠিক আছে? তো আমরা দুইভাবে এটা সলভ করব। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের মতো করে আমরা একবার সলভ করব এটাকে, আরেকবার আমরা সলভ করব ভেক্টর দিয়ে। সো আমরা দুই উপায়ে এটা সলভ করব। তো আমি তোমাদেরকে ফার্স্টে শিখাবো প্রসেস 1, মানে আমি যে সঠিক শিখাচ্ছি এটা তোমাদেরকে আমি একটা প্রসেস দেখাবো না, আমি দুইটা প্রসেসে দেখাই, তোমাদের 100% শিওর করে দিব যে জয়কলিতে ভুল, লেকচার গাইডেও ভুল, দুই জায়গাতেই ভুল। আমি তোমাদের আজকে প্রমাণ করে দিব। তো শুরু করি। তো সর্বপ্রথম যে ভাইয়া আমাদের যে ওএবিসি ক্ষেত্রফলটা বলছে এইটা তো আসলে 3D, আমরা তো আসলে যত অঙ্কগুলো করে থাকি ম্যাক্সিমাম 2D অঙ্ক হয়ে থাকে। তো 3D অঙ্কগুলো যদি আমরা করতে চাই, আমাদের সামান্তরিকের যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা শিখছি সেটা কি আগের মতোই থাকবে নাকি ডিফারেন্ট হবে? তোমরা সবাই কিন্তু শিখছিলা যে সামান্তরিকের ক্ষেত্রফল আসলে এটা কি, জাস্ট দুইটা সন্নিহিত বাহুর কি হবে ভেক্টর ক্রস গুণফল এর মান। অর্থাৎ একটা সামান্তরিক যদি এরকম হয়ে থাকে, এই ধরনের একটা সামান্তরিক, এটা আমাদের এ ভেক্টর, এটা আমাদের ভি ভেক্টর। তো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা ক্রস গুণফল করে আমরা মান নির্ণয় করব। আই রিপিট, যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে আমরা যে কাজটা করব, এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা ক্রস গুণফল করব। ক্রস গুণফল করলে আমরা কিন্তু পেয়ে যাব আমাদের উদ্দিষ্ট ভেক্টরটার মান, ঠিক আছে? ক্রস গুণফল করে আমরা মানটা নির্ণয় করব। এটা আমাদের সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, যদি আমরা সন্নিহিত বাহু নিয়ে যদি আমরা কাজ করি। তো আমাদের সন্নিহিত বাহু কোনটা কোনটা দেখো, এই আমাদের সামান্তরিক। এই সামান্তরিকের এইটা আর এটা তো পরস্পর সমান এবং সমান্তরাল। সো আমরা এইটা আমাদের একটা ভেক্টর আইডেন্টিফাই করতে পারলাম। ওসি আমাদের একটা সন্নিহিত বাহু, এবং আরেকটা সন্নিহিত বাহু কি হবে? অবশ্যই ও এ, ঠিক আছে? এই আমাদের, এই যে দেখো এইটা এইটার সাথে তুলনা করো, এইটা এটার সাথে তুলনা করো। সো আমাদের টার্গেট থাকবে দুইটা ভেক্টর আইডেন্টিফাই করা। তো ভেক্টর আইডেন্টিফাই করা তো খুবই সিম্পল।
ফার্স্টে ওসি ভেক্টরটা আমরা আইডেন্টিফাই করব। ওসি ভেক্টরটা আসলে কি হবে, আমরা একটু আগে বের করে রাখছি ওসি ভেক্টরটা ছিল i প্লাস জে, সো আমাদের কোনো প্যারাই নাই, ঠিক আছে। ওসি ভেক্টরটা আমরা বের করে রাখছি i প্লাস জে, সো আমরা এখানে আরামসে লিখে ফেলতে পারি i প্লাস জে। এখন আমাদের লাগবে হচ্ছে ও এ ভেক্টরটা। ও এ ভেক্টর কেমনে নির্ণয় করব, দেখো ও এ ভেক্টরটা আগে দেখবা এক্স অক্ষ বরাবর কোনো পথ অতিক্রম করছে কিনা, করে নাই। দেখো এক্স অক্ষ হচ্ছে এই দিকে, আমার ভেক্টরটা উপরের দিকে, আমার ভেক্টর তো এক্স অক্ষ বরাবর কোনো ডিসটেন্সই অতিক্রম করে নাই, সো ও এ এক্স অক্ষ বরাবর কোনো ডিসটেন্স নাই, সো আই এর জন্য ওর ভ্যালুটা হবে 0, অর্থাৎ আই এর কোনো পার্ট থাকবে না। এরপর ওয়াই অক্ষ বরাবর কি সে কোনো পথ অতিক্রম করছে, না করে নাই, কারণ আমাদের ওই ভেক্টরটা খাড়া উপরের দিকে, সেটা এক্স অক্ষ বরাবর ভ্যালু নাই, ওয়াই অক্ষ বরাবর ভ্যালু নাই, জাস্ট জে অক্ষ বরাবর ভ্যালু আছে, কত 1। এখন বলতে পারো ভাইয়া কেমনে বুঝলেন 1? আসলে ব্যাপারটা হলো সবকটা এক 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 করে, মানে এইটা উপরে দেখা ভাইবো না যে এইটা বি থেকে এ হলো উপরের দিকে আছে, না, এটা 2D। আই রিপিট, এটা 2D। এটা অনেকে ভাবতে পারো যে এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এ মনে হয় বি থেকে উপরে আছে, না, আই রিপিট, বি এর উপরে নাই, ওরা বি বিন্দু এ বিন্দু আসলে সমান আছে, সমান্তরালে। এইভাবে আমরা আঁকছি, বাঁকায় আঁকছি 3D বোঝানোর জন্য। আমি তোমাদের রিয়েল লাইফ একটা প্রমাণ দিই, দাঁড়াও, রিয়েল লাইফ একটা প্রমাণ দিয়ে দেখাই। তো ধরো ওই যে আমি সেই আবার আমার বইয়ের এক্সাম্পলে চলে আসি, তো খেয়াল করে থাকো, একবারে খেয়াল করে, যে দেখো এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ না, যে আমি যে বিন্দুটা দেখাচ্ছি, এই যে রসায়ন, এই যে আমি যে আঙ্গুল ধরে রাখছি, এই বিন্দুটার সাপেক্ষে তুমি কল্পনা করো আমরা কি করছিলাম, আমরা উপরের দিকে যাচ্ছি না, তাহলে এটাই তো আমাদের জেড অক্ষ, রাইট? তাহলে আমাদের জেড অক্ষ কি, এখান থেকে ধরো এতটুকু হচ্ছে আমার 1, এই যে আমার ও থেকে এ ভেক্টর, এইটাই হচ্ছে আমার বইয়ের এতটুকু, এটাই হচ্ছে আমার বইয়ের, এই যে ও থেকে এ, এটা আমার এতটুকু। কারণ আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে আসলে বি বিন্দু, যে বি বিন্দুটা আছে, এটা আসলে সি থেকে বি এর ডিসটেন্সটা আর ও থেকে এই ডিসটেন্সটা সমান, এটা তুমি সবাই জানো, এটা তোমরা জানো, কিন্তু এইটা ফিল করতে পারতেছো না যে ভাই এই বিন্দুটা আসলে এই বি বিন্দু উপরে না, এটা সমান সমানে আছে, এটা একটা তল, এই যেটা পুরাটা, এই যে এইটা এইটা এটা এটা পুরোটা একটা তল, তো এইখান থেকে তলটা শুরু হয়েছে, তো এইটা আমরা আঁকছি, এইদিকে আঁকছি দেখা এই জিনিসটা একটু নিচে নেমে গেছে। আসলে এইটা আর এইটা সমান উচ্চতায় আছে, এইটা আর এইটা সমান উচ্চতায় আছে, এটা হচ্ছে আমাদের তল, ঠিক আছে। আমরা 2D, তো 2Dর ক্ষেত্রে এটা তো আমরা 3D রূপ নেওয়ার জন্য আমরা এটাকে এদিকে আসছি, এই জন্য দৈর্ঘ্য দুটো সমান রাখার জন্য একটা উপর দিকে উঠে গেছে, একটা নিচে দিকে নেমে গেছে, বুঝছো? যদি বলো না আপনি বই দিয়ে বুঝাই দেন, দেখো বই দিয়েই বুঝাই দিই। এই যে এখান থেকে খেয়াল করো, এখান থেকে এতটুকু ছিল আমাদের 1 একক। এখন আমরা এই দিকে হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই দিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমরা ফার্স্টে কি করছি, এই বরাবর আগে 1 ঘর গেছি, তারপর এই বরাবর 1 ঘর গেছি, তারপর হচ্ছে আমরা এই বরাবর 1 ঘর গেছি, বুঝছো? এখন খেয়াল করে দেখো যে আমি যে 1 ঘর 1 ঘর 1 ঘর গেছি, তো আমার এই পজিশনে আঙ্গুলের দিকে তাকায় দেখো, এই আঙ্গুলটা দেখে কি মনে হয় এটা নিচে না, বাট আসলে নিচে না, এটা হচ্ছে এটা সমান্তরালে, এটা যদি আমাদের তল হয়ে থাকে এটা সমান্তরালে হবে, ক্লিয়ার? অথবা এই বিন্দু দিয়ে আমি ব্যাখ্যাটা দিতে পারি, এই বরাবর হচ্ছে আমার একটা, এই বরাবর আরেকটা, আর এই বরাবর আরেকটা। ব্যাপারটা হচ্ছে আমি এই বরাবর 1 ঘর যাব, তারপর এই বরাবর 1 ঘর যাব, তারপর এই বরাবর 1 ঘর যাব। তো আমি যে উপরে যে গেলাম আর এখানে যে অক্ষটা আছে, দুইটা আসলে সমান থাকে, দুইটা আসলে কি থাকে, সমান থাকে। সো আমি আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি বি বিন্দু এ বিন্দুটা আসলে একটা তলের মধ্যে আছে, সমানে আছে, এ বি এর উপরে নাই। আচ্ছা, এটা প্রমাণ দিতে পারলাম আশা করি। তাহলে আমরা এটা বলতে পারি ও থেকে এ আসলে 1 ঘর গেছে, তো জেড অক্ষ বরাবর 1 ঘর যাওয়া মানে কি শুধুমাত্র কে এর ভ্যালু থাকা, কোনো আই নাই, জে নাই, তাহলে আমরা বলতে পারি ও এ ভেক্টর আসলে শুধুমাত্র কে ভেক্টর। এখন আমরা আমাদের রুলটা ফলো করব। আমাদের রুলটা কি ছিল, যে আমরা আমাদের সন্নিহিত বাহুদ্বয়ের কি করব, ক্রস গুণফল করব। তো আমি ওসি কে মনে মনে পি ধরতে পারি, পি ভেক্টর ধরতে পারি, এবং ও এ কে আমি মনে মনে কিউ ভেক্টর ধরতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমার পি ভেক্টর আর এই হচ্ছে আমার কিউ ভেক্টর, এই দুইটা এখন আমরা ক্রস গুণফল করে আমার মান নির্ণয় করলে আমার অঙ্কটা শেষ। তো আমরা চলো ক্রস গুণফল করি, পি এর সাথে কিউ এর ক্রস গুণফল করব। তাহলে পি ক্রস কিউ সমান সমান আই প্লাস জে ক্রস গুণফল কে। তো এইটার জন্য ভাইয়া ওইভাবে টাইমে টেনা করার কোনো দরকার নাই, আই জে কি ব্যবহার করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমি আরো তাড়াতাড়ি করে দিব। দেখো আই এর সাথে কে এর ক্রস গুণফল করব আমরা, তারপর যোগ দিয়ে জে এর সাথে আমরা কে এর ক্রস গুণফল করব। তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে আই জে কে তোমরা সবাই পারো, এই যে এভাবে এভাবে আমরা জানি
আই এর পরেই হলো জে, অর্থাৎ আই এর সাথে জে এর ক্রস গুণফল করলে আমরা তার পরেরটা পাই, মানে এইটার সাথে এইটা ক্রস গুণফল করলে এইটা পাওয়া যায়, তাহলে আই এর সাথে জে ক্রস গুণফল করলে কে পাওয়া যায়। সেম ভাবে জে এর সাথে কে ক্রস গুণ করলে আমরা আই পাই। রুলটা হচ্ছে দুইটার ক্রস গুণফল পরেরটার সমান। আই রিপিট, দুইটার ক্রস গুণফল পরেরটার সমান। আই এর সাথে জে ক্রস গুণ করলে কে হয়, জে এর সাথে কে ক্রস গুণফল করলে কি হয়, আই হয়। ওকে, এই যে আই এর সাথে কে তাহলে কি হবে, আমরা তো জানি আই এর সাথে জে, জে এর সাথে কি, কে এর সাথে আই, কে এর সাথে আই ক্রস গুণফল করলে কি হবে, পরেরটা হবে, অর্থাৎ জে হবে। বাট দ্য কোশ্চেন ইজ ভাইয়া আমার তো একটা আই এর সাথে কে, কিন্তু আপনি আমাকে করে দিচ্ছেন কে এর সাথে আই, তার উল্টাটা করে দিচ্ছি না, তাহলে তুমি এটাকে উল্টায় দাও, জে কে উল্টালে কি হয়, মাইনাস জে হবে, তার মানে এটা আসলে মাইনাস জে। ওকে, এবার আসলে জে এর সাথে কে এর ক্রস গুণফল, এই যে জে এর সাথে কে এর ক্রস গুণফল আমি করে রাখছি আই, এটা কি প্লাস আই, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্লাস আই। সো এখান থেকে কিন্তু আমরা পি ক্রস কিউ ভেক্টরটা বের করে ফেললাম। আমাদের এখন কি কাজ করতে হবে, এই ভেক্টরটা মান নির্ণয় করতে হবে। তো এই ভেক্টর মান নির্ণয় করা তো খুবই সিম্পল, তোমরা রুট ওভার দিয়ে ওই যে আই এর সাথে সহগটার স্কোয়ার করে দাও, আই এর সাথে সহগ কত 1, 1 কে স্কোয়ার করে দাও, প্লাস জে এর সাথে সহগকে তোমরা স্কোয়ার করে দাও, জে এর সাথে সহগটা হচ্ছে -1, আমরা -1 কে স্কোয়ার করে দিব, তাহলে কিন্তু আমাদের ভেক্টরটার মান এসে পড়লো কত, √2। ঠিক আছে, সো এর মাধ্যমে কিন্তু আমাদের সামান্তরিক ক্ষেত্রফলটা বের হয়ে গেল যে √2। তো √2 কোন জায়গায় আছে, এই জায়গাটায় আছে। তো তোমরা আমাকে এখন কমেন্টে জানিয়ে ফেলো যে পুরোটা বুঝছো কিনা, যে খুবই সিম্পল একটা অঙ্ক, কিন্তু একটু ডিপ চিন্তা করতে হবে। আর যদি তুমি ডিপ চিন্তা না করো তাহলে হচ্ছে তোমার আনসার 2√2 এসে পড়তে পারে। লেকচার গাইডে 2√2 দেওয়া এবং জয়কলিতে হচ্ছে 1 দেওয়া, 1 এখানে অপশন নাই, কিন্তু জয়কলিতে আমি দেখলাম 1 নামে একটা অপশন দেওয়া, ওই আনসারটা দিয়ে রাখছে। সো তোমাদের দুইটা বই, যে দুইটা বই তোমরা ফলো করে থাকো, দুইটা বই ভুল আনসার দেওয়া, আমি চাই আমার স্টুডেন্টগুলো যাতে ভুল না শিখুক। সো এটা আনসারটা আসলে √2 হবে। আমি আরেকটা প্রসেস এটা প্রমাণ করে দেখাবো এটা আনসারটা যে √2 হয়। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো প্রসেস 1টা বুঝছো কিনা, কমেন্টে। এটা বেস্ট, যদি রিটেনও আসে এইভাবে করবা, ঠিক আছে, এটা বেস্ট একটা উপায়। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এটা বুঝতে পারছো কিনা। দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা আচ্ছা, রেজওয়ানা আহমেদ বলতেছে, বিশ্বাস করেন ভাইয়া একটু আগে ভেক্টরের এই এমসিকিউটাই করতেছিলাম, বৈশাখ 2016-তে আসছিল, কিন্তু প্রথমটা পারছি, পরেরটা পারতেছিলাম না। এরপর মেজাজ, আমি কমেন্ট করতেছি রেজওয়ানা আহমেদ, এরপর মেজাজ খারাপ করে একটু ফেসবুকে গুতাইতে এসে নিউজ ফিডের একদম প্রথমে এই ক্লাস টপিক দেখে মনে হলো আমার প্রশ্নের সমাধান পাবো, ব্যাস পেয়ে গেলাম। অনেক ভালো লাগলো রেজওয়ানা, তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো। মাসুম বলতেছে, ভাইয়া √2 আনসার দিছিলাম এক্সামে বাট কেটে দিছে। মাসুম বলতেছে √2 ও এক্সামে দিছিল বাট কেটে দিছে। আসলে এটা দেওয়ার রিজন হতে পারে যে যিনি প্রশ্নকর্তা তিনি আসলে হয়তো বা নিজে আনসারটা করে নাই, প্রশ্নটা দেখে দেখে সে হয়তো বা সরাসরি গাইড থেকে আনসারটা সে প্রশ্নের উত্তর বসায় দিছে, এটা একটা রিজন হতে পারে। বাট অ্যাকচুয়ালি এটার আনসারটা √2 হবে। আই রিপিট, ম্যাক্সিমাম জায়গায় এটা ভুল আনসার দেওয়া, ম্যাক্সিমাম। সো একটু সাবধান থেকো ভাইয়ারা। আচ্ছা, প্রসেস 1 কমপ্লিট। আমরা এখন চলে যাব আমাদের প্রসেস 2টা। আচ্ছা, তুমি অনেকে বলছো বুঝতে পারছো। আর রেজন আহমেদের কমেন্টটা দেখে আমার ভালো লাগলো যে আসলে তুমি যেটা চাচ্ছিলে সেটা এক্সাক্ট পেয়ে গেলাম। আমরা এখন সলভ করব একটু ভিন্ন উপায়। হ্যাঁ, এই উপায়ে আমার মনে হয় সবাই ভাববে না, বাট আমি ভুলে রাখছি এই আনসারটা আরেকভাবে আমি এটা সলভ করে দিব। তো চলো, কি সেই ভিন্ন উপায়? ভিন্ন উপায়টা হচ্ছে যে আমরা এখন কোনো ভেক্টর দিয়ে আনসার করব না। এটা ভেক্টর চ্যাপ্টার, বাট আমি ভেক্টর দিয়ে আনসার করব না। আমি করব কি, বাচ্চাদের মতো কি একটা সামান্তরিককে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। খেয়াল করো, একটা সামান্তরিককে এই মাঝখানে ভাগ করলে এই ভাগ আর এই ভাগ কিন্তু পরস্পর সমান হয়ে যায়। তো তোমরা এইটা জানো যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এইটাও তো একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ পরস্পর সমান। তাহলে আমরা এইটা বলতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে বলতো? হবে 2 ×
ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে কি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হইতেছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এইটার সাথে 2 দিয়ে গুণ করি, এই যে 2 ইনটু এটা পুরাটা, তাহলে 2 আর হাফ কাটাকাটি চলে যায়, তাহলে বাকি হলো কি ভূমি ইনটু উচ্চতা। সো আমরা আজকে আরেকটা সূত্র শিখলাম যে সামান্তরিকের ক্ষেত্রফলের নতুন একটা সূত্র শিখলাম, তোমরা অনেকে হয়তো বা পারো। সেটা কি ভূমি এটাকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা সামান্তরিকের কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম, বি সাথে এইচ এর জাস্ট গুণ করলেই হয়ে যাবে। এখন প্রশ্ন হলো ভাইয়া এই সামান্তরিকে বি কোনটা এইচ কোনটা, তাই না? অনেক ঝামেলা পড়ে যেতেছে না? তোমাদের ঝামেলা থেকে মুক্ত করে দিচ্ছি। সেটা হলো এই সামান্তরিকে আমরা যদি মাঝখানে একটা দাগ দিয়ে দিই, আমরা কিন্তু দুইটা ত্রিভুজ পেয়ে গেলাম। আমাদের একটা ত্রিভুজ হচ্ছে ও এ বি, আরেকটা ত্রিভুজ হবে ও বি সি। তোমাদেরকে আগেই বলছি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিবা, কাহিনী শেষ। আমি সেই কাজটাই করব। আমি লিখতেছি হচ্ছে এরকম যে ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারি 2 ইনটু ও বি সি। ঠিক আছে, এটার ক্ষেত্রফল। ওকে, তো আমাদের এখন টার্গেট থাকবে কি ওবিসি এর ক্ষেত্রফলটা নির্ণয় করা। একটা ত্রিভুজ ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ত্রিভুজটার খেয়াল করে দেখো এইখান থেকে এইখানে এটাকে আমরা আমাদের ভূমির মানটা আমাদের দরকার আর উচ্চতার মানটা আমাদের দরকার, রাইট? আচ্ছা চলো আমরা এটা এখন সলভ করি। এখন এটা দেখলে অনেকের মাথায় ঘোরা যাবে যে ভাইয়া ভূমি কোনটা উচ্চতা কোনটা, তোমরা অনেকেই বুঝবা না। ভূমি কোনটা উচ্চতা কোনটা এইটাই বুঝতে পারবে না। আমি এখন তোমাদেরকে বিপদটা থেকে উদ্ধার করব। সেটা হলো তুমি এইটা দিয়েও তুমি চিন্তা করতে পারো, তোমার ইচ্ছা, তোমার যা মন চায়। মানে আমি যে ওবিসি দিয়ে লিখছি এমন তো হইতে হইবে না। তুমি চাইলে তো এটাকে এইভাবে লিখতে পারো 2 ইনটু ও এ বি, এভাবে তো লিখতে পারো, কোনো সমস্যা নেই। ও এ বি। এখন চলো আমরা এই ত্রিভুজটার সম্পর্কে এখন আমরা জানার ট্রাই করব। এই যে এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর মান জানলেই তো হয়ে গেল, ঠিক আছে? কিন্তু ভাইয়া মেইন প্রবলেম হলো 3D হওয়ার কারণে এটা বোঝানোটা খুব টাফ হবে। মানে আমার পক্ষে বোঝানো টাফ হবে। তোমরা যদি সামনে থাকতা ধরে ধরে বুঝা দিতে পারতাম, ঠিক আছে? তারপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, তোমরা তো কমেন্টে জানাবে বুঝছো কিনা। রেডি? মানে এটা বোঝানোটা খুব চ্যালেঞ্জিং, কারণ বোর্ড হচ্ছে 2D, আমি বুঝাইতেছি 3D, সো খুবই চ্যালেঞ্জিং। তারপর আমি চেষ্টা করি। রেডি? সর্বপ্রথম হচ্ছে আমরা এই বিন্দুটা 1 1 1 এর বেসিকটা কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে ফার্স্টে যাকে লিখি সে হচ্ছে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব মূল বিন্দু থেকে, রাইট? তো আমি মনে করো ও বিন্দু থেকে আমি জার্নি শুরু করলাম, এটা হচ্ছে আমি ফার্স্টে কোথায় যাব? এক ঘর যাব, কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। তাই আমার x অক্ষ এইখানে, তাহলে এইখান থেকে এইখানে ধরা হচ্ছে এক ঘর। তাহলে এইখান থেকে যে আমি এখানে আসলাম ওডি পথ অতিক্রম করলাম, এই মানটা হচ্ছে কি 1। খেয়াল রেখো কিন্তু ও থেকে ডি এই মানটা কত? 1। আমি সাইডে লিখে রাখলাম ও ডি ইকুয়াল টু 1। এখন আমরা ডি থেকে সি তে আসবো। খেয়াল করো আমরা এখন x অক্ষের কাজ তো শেষ, আমরা এখন y অক্ষ বরাবর যাব। তো আমি এখন কোন জায়গায় অবস্থান করতেছি? আমি অবস্থান করতেছি এখন ডি বিন্দুতে। এই যে এই মানুষটা এখন অবস্থান করতেছে ডি বিন্দুতে। এই মানুষটা এখন y অক্ষ বরাবর এক ঘর যাবে। বলতে পারো কেন? কারণ প্রশ্নে বলে দিয়েছিল এক ঘর যাইতে, ঠিক আছে? এই যে আমরা বি বিন্দুতে পৌঁছাইতে চাচ্ছি। তো তাহলে আমরা এইখান থেকে এখন ডানে গেলেন, কারণ y অক্ষের ডিরেকশন ডানের দিকে। আর আগেরটা বলতে পারো আপনি কেন দিকে গেলেন, কারণ x অক্ষের ডিরেকশন এই দিকে। আমি আমার ডিরেকশন অনুযায়ী ফলো করতেছি। এখন কথা হলো তার মানে এই যে ডি থেকে আমি সি তে আসলাম, এটা কি এক ঘর আসছি না? তাহলে ডিসি এর মানও হবে 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি লিখে ফেললাম ডিসি সমান সমান 1। এখন তোমাদের কাছে প্রশ্ন যে ভাইয়া ওসি ইকুয়াল টু কত? তো তোমাদের একটু মাথা হ্যাং করে দিব। এখন তোমাদের এখন মাথা একটু হ্যাং করে দিই। সেটা হচ্ছে এইটা আসলে এখন তোমরা বলবা পুরাই গেছে ভাইয়া, মাথা মতো পুরাই গেছে। এটা বলে 90 ডিগ্রি, এইটা বলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি এরকম হয়? হ্যাঁ, মানে তোমরা এইভাবে বলবা যে ভাইয়া 90 ডিগ্রি তো এরকম হয়। আপনি যেটা আছেন এটা 45 ডিগ্রি, এটা জীবনও 90 ডিগ্রি না। এটা তোমরা অনেকেই বলবা। সত্য নাকি মিথ্যা? মন থেকে বলো সত্য না। তোমরা অনেকেই বলবা ভাইয়ের মাথা মুথা গেছে, এই অ্যাঙ্গেল বলে 90 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। রেডি তো সবাই? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমি এখন তোমাদেরকে প্রমাণ দেখাবো। তো সেটার জন্য আমার যে কাজটা করা লাগবে, আবার সেই হবে ওইখান থেকে আমাকে প্রুফটা দিতে হবে। তো আমি তোমাদের আরেকবার রিপিট করি, আমি শিখাইতেছিটা কি? আমি শিখাচ্ছি আসলে এটা 45 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল অফ ওডিসি, অ্যাঙ্গেল অফ ওডিসি, এটা যে 90 ডিগ্রি, আমি এখন এইটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তো
ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হলো এক্স অক্ষরে দেখো আমরা একটু বাঁকা করে রাখছি না, ঝামেলাটা হচ্ছে এই জায়গাটাতে। আমরা এক্স অক্ষরটা কিভাবে রাখছি, বাঁকা করে রাখছি না, আসলে এটা আমরা বাঁকা করে রাখছি 3D ভাবানোর জন্য। তো চলো আমরা একটা কাজ করি, বাঁকা করে রাখবো না, সোজা করেই আঁকি। আমরা এখন সোজা করে আঁকবো। এই যে ও থেকে এক্স, এটাকে আমরা মনে মনে এখন সোজা করে আঁকবো। মানে ও থেকে এক্স আমি ডিরেকশনটা এদিকে দিলাম। এখন তোমার ভাব নিচের দিকে না ভাই, এটা আসলে বোর্ড থেকে এই দিকে, একটু ফিল করার ট্রাই করো, এটা আসলে আচ্ছা। তো ওয়াই তেল কোন দিকে, এই দিকে। তাহলে এটা আমাদের এক্স অক্ষ ডিরেকশন, এটা আমাদের ওয়াই অক্ষ ডিরেকশন। একটু মনে করে দেখো, আমরা ফার্স্টে কিন্তু এক্স অক্ষ বরাবর এক ঘর গেছিলাম, তো এটা হচ্ছে আমাদের ও বিন্দু। তো আমরা এখান থেকে এখানে কয় ঘর গেছিলাম, এখন আমি বাঁকা করে ইচ্ছা করে রাখতেছি না, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। হ্যাঁ, আমি এটা নিচের দিকে রাখতেছি, এটা কিন্তু নিচ না ভাই, বোর্ডের এই দিক, বোর্ডের এই দিক কল্পনা করো। জাস্ট লাইক ওই যে বইটা দেখালাম না মাত্র, এই যে বইটা যে দেখাইলাম, এই যে দেখো বইটা যে আমি তোমাদের দেখাইলাম, হ্যাঁ, এই ধরো আমার মূল বিন্দুটা, এটা ধরো আমার মূল বিন্দু, হ্যাঁ, এই যে এইখানটাতে। তাহলে তুমি চিন্তা করো এই দিকে হচ্ছে যে আমার আঙ্গুলের ডিরেকশন দেখো, আমি যে এইদিকে টানতেছি, এই দিক হচ্ছে আমার এক্স অক্ষ, এই দিকে হচ্ছে আমার, আচ্ছা আমি মার্কার দিয়ে দেখাই, হ্যাঁ, এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই দিকে হচ্ছে আমার অক্ষ, এই দিকে হচ্ছে জেড অক্ষ। আমি আবার রিপিট করি, ধরো এই যে এটা মূল বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখন তুমি বলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এইটা পরস্পর কি 90 ডিগ্রি না? এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, এই বরাবর জেড অক্ষ। তো আমি ফার্স্টে কি করছিলাম, এইটা আমার মূল বিন্দু ধরো, এইখান থেকে আমি কি করছি এক্স অক্ষ এক ঘর গেছি, এই যে দেখো আমার মার্কারের মুভমেন্টটা দেখো, এই যে এক ঘর গেছি। এরপর আমি কি করছি ওয়াই অক্ষ বরাবর এক ঘর গেছি, এই যে দেখো এক ঘর গেছি। এখন তোমরা বলো কি 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি না? আবার বুঝাই, হ্যাঁ, অনেকে হয়তো বা এখনো বুঝতেছে না, লাস্ট আরেকবার বুঝাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মূল বিন্দু ধরো, এই যে লাল 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 দেখতে পাই, এই যে দেখো এই যে H2O, এটা আমার মূল বিন্দু ধরো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মূল বিন্দু। আমি আগে ডিরেকশন গুলো বলি, এক্স অক্ষ ডিরেকশন এদিকে, ওয়াই অক্ষ ডিরেকশন এদিকে, জেড অক্ষ ডিরেকশন এদিকে। তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর গেলাম, ওয়াই অক্ষ বরাবর এক ঘর গেলাম। এখন তোমরা বলো এই যে আমি গেলাম, এটা 90 ডিগ্রি না? এই যে দেখো এখান থেকে এখানে এক্স অক্ষ বরাবর এক ঘর, ওয়াই অক্ষ বরাবর এক ঘর। সো আমি আর বোঝানোর দরকার নাই, আমি আশা করি যথেষ্ট বুঝতে পারছি যে ও থেকে ডি পর্যন্ত এটা আমরা বোর্ডে বোঝানোর জন্য বাঁকায় বুঝাই, কিন্তু আসলে তো এটা এই বরাবর, এটা এই বরাবর, এই বরাবর এক ঘর গেছি, তারপর ওয়াই অক্ষ বরাবর এক ঘর গেছি। সো আসলে পুরোটা 90 ডিগ্রি। বোর্ডে দেখতে একটা ইলিউশন ক্রিয়েট হয়, মনে হয় যে দূর এটা 90 ডিগ্রি না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা চিত্রটা এভাবে একটা আরো সুন্দর হয় তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। এটা ও বিন্দু, এটা আমাদের ডি বিন্দু, এটা আমাদের সি বিন্দু। ওকে, তো ব্যাপারটা আসলে কি দাঁড়ালো যে ও থেকে ডিতে সি বিন্দুর দিকটাতে হবে, সি বিন্দুর দিকে, এর দিকে তো আমার ওয়াই অক্ষ। তাহলে হচ্ছে যেহেতু এটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ওডিসি, তাহলে আমরা কিন্তু ওসি বের করে ফেলতে পারবো, কারণ ওডির মান হচ্ছে গিয়ে 1, ডিসির মান হবে গিয়ে 1, তাহলে ওসির মান কত হবে √2 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ওসি মান হবে আসলে √2, মানে এখান থেকে এখানে মানটা হবে গিয়ে 1, এখান থেকে এখানে মানটা হবে গিয়ে 1, এটার মানটা হবে গিয়ে √2। ঠিক আছে? সো আমি অলরেডি বের করে ফেললাম ওসি √2। ওহ, অনেক কাহিনী শেষ, বিশ্বাস করো ম্যাক্সিমাম জিনিস শেষ হয়ে গেছে। এটা রিজনটা হচ্ছে যে আমাদের আসলে মেইন যেটা দরকার ছিল সেইটা, আমাদের মেইন কি দরকার ছিল খেয়াল করে দেখো তো, এই ভ্যালুটা আমাদের জানাটা খুবই দরকার ছিল, যে এইখান থেকে এই ভ্যালুটা। এইটা জানলে আমার লাভটা কি হবে? এটা জানলে আমার কয়েক ধরনের লাভ হবে। যে আমি যদি শুধুমাত্র এই ত্রিভুজটার কথা চিন্তা করে থাকি, এই যে এই ত্রিভুজটা, এইটা এই পুরো ফুল ত্রিভুজটা যদি আমি চিন্তা করে থাকি, আমার কিন্তু ভূমিটা বের হয়ে গেল। এখন আরেকটা বিপদে তোমরা পড়ে গেল, ভাইয়া এটা আবার ভূমি হয় কিভাবে? আমি একটু সুন্দর করে পুরোটা মুছে আরেকবার আঁকে, হিজিবিজি হয়ে গেছে, আমি আরেকবার এঁকে তোমাদেরকে বুঝাই যে এটা আসলে ভূমি। হ্যাঁ, এই যে দেখো আমি ফার্স্টে এখান থেকে এখানে আসছিলাম, পরে এখান থেকে এখানে আসছিলাম, পরে এখান থেকে এখানে আসছিলাম। সো আমার ডিরেকশনগুলো হবে এই যে এরকম। হ্যাঁ, এই ছিল আমার ত্রিভুজটা, আর এই হচ্ছে আমার সামান্তরিকটা। তো এখান থেকে যে আমি এখানে আসছি, এই ভ্যালুটা আমার মান হচ্ছে √2, তাই না? আবার তোমাদেরকে এইটাও অলরেডি বুঝাইছিলাম, যেটা যদি ও হয়, এটা ছিল x, এটা y, এটা z। হ্যাঁ, তারপরে এটা আমাদের a ছিল, এটা আমাদের b ছিল। তোমাদেরকে আগে লিখে রাখছিলাম, মনে করে দেখো ওডির মান হবে গিয়ে 1, এখান থেকে এখানে যে আসছি এটার মান ছিল 1, কারণ আমি x অক্ষ বরাবর এক ঘর গেছি। তারপর এখান থেকে যে এখানে আসছিলাম c বিন্দুতে, হ্যাঁ, ডিসি এর মান হচ্ছে গিয়ে 1, এখান থেকে এখানে এক ঘর গেছি। তারপর z অক্ষ বরাবর এক ঘর গেছিলাম, এখান থেকে এখানে এইটাও আসলে 1, মানে c থেকে b পুরাটা 1।
কেমন এটা ফার্স্টে না বুঝেছি সবার ফার্স্টে? এটা ছিল 1,1 এক ঘর, y অক্ষ বরাবর এক ঘর, z অক্ষ বরাবর এক ঘর। আমাদের বিসি এর মানটা কত হবে? তাহলে আমরা এটা একটা ত্রিভুজ, আমরা একটা 3D ত্রিভুজের চিন্তা করতে হবে। তাহলে এই কিন্তু ওসি, ওসি না, এটা কি একটা তল না? এটা ওই যে কেমিস্ট্রি, এইটা হচ্ছে আমাদের তল, এটা তল হইলে এটা কি ভূমি না? তাহলে ওসি হবে কি আমাদের ভূমি। তো আমাদের লম্ব হচ্ছে এই, সো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ত্রিভুজ ও বিসি সূত্র কি হাফ ইনটু আমাদের ভূমি গুণন উচ্চতা। তো আমাদের ভূমির মান হবে কি √2 এবং আমাদের উচ্চতার মান হবে কি 1। তাহলে এটা কত হইলো? 2 এর সাথে √2 তোমরা কাটাকাটি করতে পারো, 1/√2 হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার, এটা হচ্ছে ত্রিভুজ ওবিসির ক্ষেত্রফল। তো তোমাদের আগে বলছিলাম ত্রিভুজ ওবিসির ক্ষেত্রফল যেখানটা বসায় দাও, তাহলে আমাদের সামান্তরিক ক্ষেত্রফল বের হয়ে গেল 2 × 1/√2। তো কাটাকাটি করো, √2 মিলে গেল। মনে আছে একটু আগে তোমাদের ভেক্টর দিয়ে করেছিলাম না, আনসার √2 আসছিল। এখন ভেক্টর ছাড়া করে দিলাম, আনসার √2 আসছে। সো 100% শিওর আমার অঙ্ক কারেক্ট, 100% শিওর। এটার রিজনটা হচ্ছে যে আমি তো একভাবে ভাই মিলে তোমাকে √2 বলি নাই, আমি দুইভাবে তোমাদেরকে √2 এনে দেখাইছি, এন্ড দ্যাটস দ্য কারেক্ট আনসার। সো গাইস, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা। এইরকম অঙ্কটা বোঝানো খুবই ডিফিকাল্ট, 3D জিনিসপাতি ক্যামেরাতে বোঝানো, রেকর্ডেড বা লাইভে বোঝানো আসলে ডিফিকাল্ট। বাট যদি তোমরা বুঝে থাকো, আমি বলবো আমার আজকে এতটুকু কষ্টটা সার্থক। কমেন্টে বলে ফেলো, কমেন্টে দ্রুত বলে ফেলো বুঝতে পারছো কিনা। কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, তুমি একটু দ্রুত বলো বুঝছো কিনা, একটু দ্রুত বলো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ওইটা ইজি ছিল, আমি আবারও বলি প্রথমটা ইজি ছিল, প্রথমটা ইজি ছিল, আমি নিজেই তো বলতেছি ভাই। দ্বিতীয়টা হচ্ছে তোমাকে 100% প্রুফ দেওয়ার জন্য এবং তোমাকে একটু ভিন্নভাবে চিন্তা করার জন্য। সব সময় গতানুগতিকভাবে চিন্তা করবে না। আমি যেভাবে চিন্তা করছি, আমি ড্যাম শিওর প্রতি 10 জনের মধ্যে 9 জন এভাবে চিন্তা করবে না, সবাই মানে প্রথমভাবে চিন্তা করবে। কিন্তু এইভাবে চিন্তা করলে তোমার মেধার একটু বিকাশটা হবে ভাই। আমি তো বলতেছি না এইভাবে পরীক্ষা লিখতে, আমি তো বলতেছি না যে এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে। এটা হলো শিক্ষা রাখলে তুমি হয়তো বা কোন একটা অঙ্ক কেউ পারতেছে না, তুমি পেরে যেতে পারো একটু ভিন্নভাবে চিন্তা করার কারণে। আচ্ছা, সো তোমরা অনেকেই যুক্ত আছো, বলতেছো যে হচ্ছে আশফাক রহমান, তারপর হচ্ছে অর্ণব কুমার, মিতু, মাহিয়া, রেজাউল, হোসনা, তারপর হচ্ছে পরশমণি, ঈশিতা। তোমাদের যাদের নেট প্রবলেম করতেছে, এই যে অনেকে সবাই বলতেছো ক্লিয়ার, সো যারা ক্লিয়ার করতে বলতেছো তারা অবশ্যই তো ক্লিয়ার হয়েই তো ক্লিয়ার বলতেছো। যাদের নেট প্রবলেম হচ্ছে আমি একটু বলে নিই, তোমরা ওয়াইফাইটা অফ করো, ওয়াইটা অফ করে আবার অন করে তোমরা লাইভে আসো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকে আমার নেট পুরোপুরি ঠিক আছে, আমার নেট পুরোপুরি ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী প্রবলেমে চলে যাব। আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, তোমাদের জন্য একটা কথা হচ্ছে, তোমরা যারা আমার বিগত ক্লাসগুলো করো নাই তাদের উদ্দেশ্যে আমি বলে নেই, আমি কিন্তু বাইনারি পাঠশালাতে অনেকদিন ধরে পড়াচ্ছি। এখানে আমি কি কি পড়ানো শেষ করে ফেলছি, ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে আমি কি কি ক্লাস নিয়ে নিয়েছি সেটা তোমাদের উদ্দেশ্যে একটু বলি। আমি নিউটনীয় বলবিদ্যা নিয়ে নিছি, ঠিক আছে, নিউটনীয় বলবিদ্যা আমি তোমাদের ক্লাস নিছি, কাজ শক্তি ক্ষমতার উপর আমি তোমাদের ক্লাস নিছি, এবং আদর্শ গ্যাসের উপর আমি ক্লাস নিছি। অর্থাৎ আমি তোমাদের পুরো 3টা চ্যাপ্টার শেষ করে দিছি। এবং ফিজিক্স সেকেন্ড পার্টের মধ্যে হচ্ছে আমি তাপগতিবিদ্যাটা পড়াইছি এবং হচ্ছে চলতরিৎ পড়াইছি। অর্থাৎ এইচএসসি 21 দের 50% সিলেবাস হচ্ছে আমি থিওরিটিক্যালি এবং এক্সাম সহ আমি সলভ করে ফেলছি। যারা গ্রুপে নতুন এবং আমার আগে ক্লাস দেখো নাই, তোমরা একটা কাজ করবা, গ্রুপে সার্চ অপশনে গিয়ে সাজ্জাদ হোসেন রাফি লিখে সার্চ দিবা, আমার সকল ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো এখন তো মেইনলি এইচএসসি পরীক্ষা এসে যাওয়ার কারণে আমরা হচ্ছে অবজেক্টিভ উপর ফোকাস দিচ্ছি, হ্যাঁ, বোর্ড এমসিকিউ গুলোর উপর। তো আমাদের নেক্সট যে প্রবলেমটা থাকবে সেটা হলো যশোর বোর্ড 2016।
যশোর বোর্ড 2016। এই একটু পরে কুইজ হবে, একটু পরে কুইজ শুরু হবে, তোমরা থাইকো। প্রশ্ন হচ্ছে এ ও বি এর, এটা আমাদের 3 নম্বর অবজেক্টিভ, লব্ধির সর্বোচ্চ মান কোনটি? খেয়াল করে দেখো, মাত্র 2টা অবজেক্ট আমি তোমায় শিখাইছি, কিন্তু কত ডিপে গিয়ে শেখানোর চেষ্টা করছি, 1 ঘন্টার মতো হয়ে গেছে। সর্বোচ্চ মান কোনটি? তো অপশনগুলো যদি আমরা লিখি, এ ক্রস বি, এ মাইনাস বি, এটা তোমরা ইজিলি পারবা, এ ভাগ বি, ডি হচ্ছে এ প্লাস বি। তোমরা জানো যে দুইটা ভেক্টর কিন্তু আমরা যদি সর্বোচ্চ মান যদি আমরা চিন্তা করতে চাই, মান এই ভেক্টরের মানকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। তো দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আসলে জাস্ট তার যোগফল। এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা হচ্ছে যে আমরা লব্ধি আসলে কিভাবে নির্ণয় করে থাকি, দুইটা ভেক্টর লব্ধির মান আমরা কিভাবে নির্ণয় করি ওই যে সূত্রটা দিয়ে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তোমাদের আশা করি সবার মনে আছে। তো হচ্ছে পিটা আসলে কি, পিটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টরটা, এটাকে আমি এ স্কয়ার লিখলাম, এরপর বি স্কয়ার লিখলাম প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। আমরা জানি আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা ম্যাক্সিমাম হয়। এটা রিজনটা কি, তুমি মনে করো এই যে এখানটা একটা মানুষ আছে, এই মানুষটার মধ্যে দৌড়াচ্ছিল, আগের থেকে সে একটা 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, আমি কি করলাম, ওই দিকে আবার একটা ধাক্কা মারলাম, আমি মনে করো আবার 2 মিটার পার সেকেন্ড বেগে একটা ধাক্কা, তাহলে 5 আর 2 যোগ হবে না? কমন সেন্স, রিয়েল লাইফ দিয়ে চিন্তা করো, এক অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে একজন দৌড়াচ্ছে, আমি তাকে আবার ধাক্কা মারলাম, তাহলে 5 আর 2 কিন্তু যোগ হবে। এটা রিজনটা কি, ডিরেকশনটা সেম। তো সেম ডিরেকশনে দুটো ভেক্টর কাজ করলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তাহলে এখানে যদি 0 ডিগ্রি বসায় দাও, cos 0 মান 1, 2pq, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পেয়ে গেল, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা রুট করে দিলে আনসারটা আসবে a প্লাস b। এইটাই হচ্ছে আর ম্যাক্স, এটাকে বলা হয় আর ম্যাক্স। ঠিক আছে, সো আমাদের আনসারটা হবে এইটা। আর যদি আর মিনিমাম বলে দেয় তাহলে কি হবে, a মাইনাস b হবে। কেমনে, তোমরা যেন আলফার মান 180 ডিগ্রি করে দিবা, জাস্ট লাইক এরকম, এই যে বিপরীত দিকে। চিন্তা করে দেখো, রিয়েল লাইফ দিয়ে চিন্তা করো, একজন ব্যক্তি এই বরাবর দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এখন তাকে যদি আমি বিপরীত দিকে যদি একটা ঠেলা দিই তাহলে কি হবে, এইটাই হবে লব্ধির সর্বনিম্ন মান। ঠিক আছে, এই বরাবর মনে হয়ে যাচ্ছে 5, এই বরাবর দিলাম 2, তাহলে আনসারটা করতে হবে সে 3 নিয়ে এই বরাবর আগাবে। এটা কেমনে বের করছি, ভেক্টরের সূত্রটা দিয়ে। তুমি আলফা মান 180 ডিগ্রি বসাবা, cos 180 মান হচ্ছে -1, এখানে মাইনাস হবে, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র পেয়ে যাবে, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার হয়ে যাবে, স্কয়ার রুট কাটাকাটি গেলে a মাইনাস b থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখন পরেরটা চলে যাব। আচ্ছা, তোমরা অনেকেই, ওরে বাবা, আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে কিনা জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে এবং প্রায় 4K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি চেষ্টা করব আজকের ক্লাসটা আমি পরবর্তীতে রেকর্ড দেওয়ার চেষ্টা করব বলতেছি, বাট এটা দেওয়া উচিত না, দিলে হয় কি পোলা প্যান্ট অলস হয়ে যায়, তারা আর লাইভ ক্লাস করে না। আরে ভাইয়া তো ইউটিউবে তো দিব, একটু ইউটিউবে গিয়ে আরামসে টেনা টেনা দেখবো না, লাইভ ক্লাস তো টেনা টেনা দেখা যায় না। এই চিন্তাধারা যদি তোমাদের থাকে, আমি কিন্তু কখন ইউটিউবে ক্লাস দিব না। ঠিক আছে, যদি তোমাদের এক্সট্রিম প্রবলেম ফেস হয়, যে নেটওয়ার্ক ইস্যু যে প্রবলেম কারণে, সেইগুলো কনসিডার করে আমি ইউটিউবে আপলোড দিব। আমি চেষ্টা করবো আজকের ক্লাসে ইউটিউবে আপলোড দেওয়ার, কিন্তু প্লিজ রিকোয়েস্ট থাকবে, লাইভ থেকে যদি তোমরা চলে গিয়ে ইউটিউব থেকে দেখে নিবে এরকম টেন্ডেন্সি থাকে, তাহলে বলবো ভাই আমার ক্লাসে করা দরকার নেই। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। প্রশ্নটা এইটা আমি তোমাদেরকে ক্যামেরা ঢেকে দিব। সো আমাদের কুইজ শুরু হচ্ছে এখন, আমাদের কুইজ শুরু হবে এখন। আমি ক্যামেরাটা ঢেকে দিচ্ছি। তো তোমরা একটু কমেন্টে বলে ফেলো কে আজকে প্রথম কুইজে অংশগ্রহণ করতেছো, কমেন্টে বলো। আমার নেওয়া কোনো কুইজ আগে অংশগ্রহণ করো নাই, আজকে প্রথম। কমেন্টে একটু জানাও তো, একটু চেহারাগুলো দেখি। আমি প্রশ্ন লিখতেছি, যদি কেউ নতুন যুক্ত হয় বাকিরা বলে দিবা যে আসলে ভাইয়া জাদু দেখাবে একটু পর, এর জন্য ক্যামেরাটা ঢেকে ফেলছে। নতুন কে কখনো আমার কুইজের অংশগ্রহণ করো নাই, কমেন্টে একটু জানাও তো। আমি একটা প্রশ্ন লিখতেছি, দেখবো টপ 10-এ আজকে কারা থাকে। টপ 10-এ ছেলেরা জিতবে নাকি মেয়েরা জিতবে, টপ 10-এ কতজন ছেলে থাকে কতজন মেয়ে থাকে এবং কারা থাকে তাদের নাম আমি ঘোষণা করব। আমার প্রশ্নটা লেখা শেষ। আমি কিন্তু স্টপ ওয়াচ ধরে রাখবো, স্টপ ওয়াচ ধরবো। তোমরা সবাই জানো যে 1 মিনিটের বেশি কিন্তু তোমরা পাবা না, 1 মিনিট সময় দিব। 1 মিনিটের ভিতরে যারা আনসার করবা শুধু তাদের নামটা আমি ঘোষণা করব, তারাই হবে আজকের বিজয়ী। আমি আজকে কুইজ কয়েকটা নিব। আমার প্রশ্ন লেখা শেষ, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো আর ইউ রেডি, উইল আই স্টার্ট। তোমরা সবাই কমেন্টে জানিয়ে ফেলো আমি কি শুরু করব কিনা, আমি স্টপ ওয়াচটা চালু করব কিনা, কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো।
আচ্ছা, ওকে ওকে, তোমরা সবাই বলতেছো রেডি। আমি তাহলে এখন স্টপ ওয়াচ চালু করতেছি। 3 2 1 এন্ড স্টার্ট। কে হবে আমাদের আজকের বিজয়ী? চল্লিশ সেকেন্ড শেষ, দ্রুত। 1 মিনিট পরে কেউ আনসার দিলে আমি তাদের নাম বলবো না। আচ্ছা যাও, আর 20 সেকেন্ড বাড়াই দিলাম, আর 20 সেকেন্ড আমি বাড়িয়ে দিলাম। তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। 5 4 3 2 1 এন্ড টাইম আপ। আমি হচ্ছে এখন স্ক্রিনশট নিয়ে নিব, তারপর হচ্ছে নাম ঘোষণা করবো যে আসলে কে সবার আগে উত্তর দিয়েছো। আচ্ছা, আমি স্ক্রিনশট নিয়ে দেখবো সবার লাস্টে মাইদুল ইসলাম বলতেছি কিছু দেখা যায় না। এই তো মাইদুল পরে যুক্ত হইছো। মাইদুল তুমি 1 মিনিট পিছায় আছো, আমি আরো 1 মিনিট আগে দিয়ে দিছিলাম। আচ্ছা ওকে, আমি তাহলে এখন শুরু করি। মাইদুলের আগ পর্যন্ত আমি কমেন্ট নিব, মাইদুলের পর থেকে কাউকে নিব না। আশফাক বলতেছে ভাইয়া মেয়েরা জিতলে চিটিং হবে। আচ্ছা, সর্বপ্রথম আনসার দিয়েছে হচ্ছে আমাদের আজকের বিজয়ী দীপ্ত রয়। দীপ্ত রয় আনসার দিয়েছে √25, এটা অ্যাকচুয়াল আনসার √25। সো আমি বিজয়ীর নাম লিখতেছি। সর্বপ্রথম আমাদের আজকের বিজয়ী প্রথম হচ্ছে দীপ্ত, দ্বিতীয় হচ্ছে শ্রেয়া। শ্রেয়া আনসার দিয়েছে হচ্ছে সাফিয়া সাহরিন শ্রেয়া, সে দ্বিতীয় হয়েছে। দেখবো ছেলেরা জয়ী নাকি বিজয়ী এই মেয়েরা। ফজলে রাব্বি রিয়াদ বলতেছে √34 হয় নাই। তারপর হচ্ছে ছোয়া, সুমাইয়া আক্তার ছোয়া, সে আনসার দিয়েছে হচ্ছে এ, তারটাও কারেক্ট আনসার। অপু আনসার দিয়েছে এ, তারটাও কারেক্ট আনসার। দিশা ফারিয়া, ফারিয়া আনসার দিয়েছে, ফারিয়া 5ম স্থান অধিকার করেছে। সুচি, সুচি 6ষ্ঠ স্থান। এই এখন পর্যন্ত মেয়েদের জয়যুক্ত মনে হয়। তারপর সপ্তম, এই যে আরবি নাম লিখে রাখছেন আপনি, সে হচ্ছে সপ্তম। তারপর হচ্ছে √25 মোহাম্মদ খুরশিদুজ্জামান, খুরশিদুজ্জামান পুরো নামটা লিখলাম না। এবং নবম হয়েছে 19 যাকে বলছে রেডি, লামিয়া হইতেছে গিয়ে এই আনসার দিয়েছে। এবং দশম হচ্ছে রেজাউল আনসার দিয়েছে, সে দশম। আমি বাকিদের নামটা জাস্ট বলে নিব। হ্যাঁ, তো আচ্ছা, আরবি যে তার খুব সম্ভবত তার নামটা নিয়ামুল বা নিয়াত এরকম টাইপ, নিয়ামুল টাইপ হতে পারে। যাই হোক, তো এর পরবর্তী সঠিক আনসার দিয়েছে সুমাইয়া আফরিন, নিশাত মৌরি, মনি তুমি ভুল আনসার দিয়েছো, আরিফিন ইফতি তারা সঠিক আনসার দিয়েছো। ওয়াও, অনেকজন এ সঠিক আনসার দিয়েছো। তো আমাদের আজকের বিজয়ী এরা দীপ্ত। আচ্ছা, আমি মেয়েদের গুলো বলি, ছেলেদের গুলো দীপ্ত, তারপর অপু 2 জন, রেজাউল 3 জন, খুরশিদুজ্জামান 4 জন। সো দেখা যাচ্ছে যে আসলে মেয়েরা জয়যুক্ত হয়েছে, অলরেডি 5 জন হয়ে গেছে। এবং সপ্তম যে সে আসলে ছেলে নাকি মেয়ে তার আইডেন্টিটি বোঝার জন্য তার এখন আইডিতে ঢুকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে মেয়েরা জয়যুক্ত নাকি ছেলেরা জয়যুক্ত। অলরেডি ছেলে 4 জন এবং মেয়ে 5 জন। আমি একটু তার আইডিতে ঢুকি, আরবি নাম দিয়ে যে আচ্ছা, সে হচ্ছে ফিমেল। সো আজকে আমাদের ও বাসা হচ্ছে ড্যামরাতে। আচ্ছা, আমার বাড়িও ড্যামরাতে। খেয়াল করে দেখো, যে জয়যুক্ত হয়েছে সেও একজন ফিমেল। এবং আমরা বলতে পারি আমাদের প্রথম কুইজে জয়যুক্ত হয়েছে মেয়েরা। মেয়েরা হচ্ছে 6 জন মেয়ে টপ 10 এর মধ্যে রয়েছে এবং 4 জন ছেলে টপ 10 এর মধ্যে রয়েছে। ঠিক আছে, ওকে, ছেলেরা মন খারাপ করার কিছু নাই। আমরা আমাদের নেক্সট কুইজে চলে যাব। নেক্সট কুইজে দেখা যাবে ইনশাল্লাহ ছেলেরাও হয়তোবা জয়যুক্ত হবে। তো ছেলেরা আগে চেয়ে আরো বেশি রেডি থাকো। আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখি এই প্রশ্নে কে জিতে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা ভালো একটা প্রশ্ন খুঁজি। শুধু শুধু বেশি ইজি একটা খুঁজে লাভ নেই, একটা ভালো লেভেলের একটা প্রশ্ন খুঁজি। আসলে বোর্ডে কিন্তু খুব একটা কঠিন আসেও না যে তোমাদের যে আমি আটকাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যে আমি আটকাবো ওরকম বেশি একটা প্রশ্ন নাইও।
আচ্ছা, খুব ছোট একটা প্রশ্ন আছে, এটা আসলে অঙ্কের লেভেলের মধ্যেই পড়ে না। আর কলেজের কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা শুধুমাত্র বোর্ডের প্রবলেম সলভ করো না, তোমরা রাজু, নটরডেম, মতিঝিল আইডিয়াল, বেকারুন্নেসা, হলিক্রস, এইগুলো প্রবলেমগুলো কিন্তু তোমরা সলভ করো, খুব কাজে লাগবে। কিন্তু তোমরা এই প্রবলেমগুলো সলভ করো, তোমরা আসলেই কিন্তু কাজে লাগবে। আমি বোর্ডের প্রশ্ন খুঁজতেছি যে আসলে তোমাদের আরো দারুণ দারুণ বোর্ডের প্রশ্ন পাওয়া যায় কি না। পাইছি, রাজ বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না, বললে অনেকে দেখে ফেলতেছে। আমি আবার ক্যামেরা ঢেকে ফেলতেছি, দেখা যাক এইবারে কুইজে কারা জয়ী হয়। আমি প্রশ্ন লিখতেছি, যাদের নাম লিখি নাই তাদের নাম যেন এবার আমি পাই। আমার প্রশ্ন লেখা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পঞ্চম অবজেক্টিভ। আমার প্রশ্ন লেখা প্রায় শেষ, এখন অপশনের দিকে আমি যাচ্ছি। দেখা যাক সেই টপ 10 এর মধ্যে ওই টপ 10 মধ্যে কেউ নিজের স্থান দখল করে রাখতে পারে কিনা। আমার অপশন লেখাও, তোমরা এখন কমেন্টে জানিয়ে ফেলো তোমরা রেডি কিনা, রেডি কিনা একটু জানিয়ে ফেলো। আমার অপশন লেখা শেষ। ওকে, আমি এখন স্টপ ওয়াচ চালু করব এবং আশা করি তোমরা সবাই রেডি আছো। আমি চালু করতেছি, 3 2 1 স্টার্ট। এ ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 হলে এক্স অক্ষ বরাবর কত? দ্রুত দ্রুত, 5 4 3 2 1 এন্ড টাইম আপ। আমি দেখি সর্বশেষ কি আনসার দিছে, তারপরে জন্য আমি কাউকে নিব না। আমি সর্বশেষ পাচ্ছি সুমাইয়া আফরিন। সুমাইয়া আফরিন নামটা মনে রাখলাম, এরপর হচ্ছে আমি কারো কমেন্ট আমি দেখবো না, ঠিক আছে? তো আমি শুরু করি। সর্বপ্রথম দেখি এই কুইজে কে থাকে। আচ্ছা, সর্বপ্রথম আনসার মিতু মন্ডল। মিতু আমাদের সর্বপ্রথম আনসার দিয়েছে, মিতু আনসার দিয়েছে 3√3। আচ্ছা, আগে আনসারটা তোমাদের বলে নেই, আনসারটা আসলে 3√3 হবে। তো 3√3 আনসার যারা দিয়েছো তাদের সবাইকে কংগ্রাচুলেশন। আমি সলভ করে দিব, যাও এই অঙ্কটা আমি সলভ করে দিব, এটা হয়তো অনেকে পারো নাই। আমাদের প্রথম হয়েছে মিতু, আমাদের প্রথম হচ্ছে মিতু। আমি দ্রুত লিখে ফেলি। তারপর হচ্ছে মনিকা, মনিকা হচ্ছে দ্বিতীয় হয়েছে, এই দুইজনই তো মেয়ে। তারপরে হচ্ছে প্রীতি, মনি আনসার দিয়েছে, সে গ আনসার দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের সেই টপ 10 এর আরবি নামওয়ালা আপুটি, সেও হচ্ছে আবারও আছে। তারপরে হচ্ছে চতুর্থ, এরপর পঞ্চম হচ্ছে রিয়াদ সি আনসার দিয়েছে। তারপরে ইফতি এবার ষষ্ঠ স্থান অধিকার করেছে। তারপরে সপ্তম হচ্ছে সাব্বির সপ্তম। ওয়াও, টানা ছেলেরা, টানা 3টা ছেলে, ওয়াও। তারপর অষ্টম দীপ্ত রয়, এই ছেলেরা জিতে যাচ্ছে। নবম আশফাক, এই হয়ে গেছে। আর একজন লাগে, দশম। ও মহিমা খন্দকার। মহিমা, তুমি এসে টানা 5টি ছেলে প্রায় জিতে যাচ্ছিল সেইখানে। আচ্ছা, আমি মনি দেখিনি, মনি আউফিকা, নুসরাত, প্রীতি, মনি, 1 জন 2 জন 3 জন 4 জন, মহিমা। অর্থাৎ এবার ছেলে মেয়ে টাই হয়েছে, 5 ভার্সেস 5। হ্যাঁ, তো আমি তো ভাবছিলাম মেয়েরা তো এভাবে জিতবে, কারণ টানা 4 জন মেয়ে, তারপরে টানা 5 জন ছেলে এবং 1 জন মেয়ে। সো খুবই টানটান উত্তেজনামূলক ছিল। এটা আমি আনসারটা আমি করে দিই, তোমরা অনেকে এটা পারছো।
ভুল আনসার মনে হয় তোমরা কেউ করো না, তারপর আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এর সাথে এ হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা আসলে কত 3। তো এটা কিন্তু চাইলে তোমরা অনেক দ্রুত করতে পারো। দেখো দেখো আমার চেয়ে দ্রুত কেউ করছো কিনা সেটা আমাকে কমেন্টে বললো। এটা যদি 3 হয় আমি এখানেও সমান্তরাল করে এটা 3 লিখে ফেলতে পারি। দেখো এটা 3, তাহলে আমি ভূমি বের করবো, আমি লম্ব জানি, তাহলে টেরা লম্বা ভূত, তাহলে tan 30 মান কত হবে, টেরা লম্বা ভূত, লম্বা ভূত, ভূতটা তো আমি বেরই করবো, ঠিক আছে। তো যেটা আমি বের করবো সেটাকে আমি x নাম দিলাম, তাহলে x = কত হবে 3 ডিভাইডেড বাই tan 30। tan 30 মান তোমরা সবাই পারো 1/√3, ঠিক আছে 1/√3। তো এটা উল্টাই দিলে কত হবে 3√3। তোমরা অনেকে হয়তো একটু ঘুরা পেঁচায় করছো, বাট আমি বিশ্বাস করি this is the shortest way, ঠিক আছে। সো যাই হোক, এবার ছেলেরা এগিয়ে এসেছো, 5-5 অন্তত টাই করতে পেরেছো। দেখা যাক আমাদের তৃতীয় কুইজটিতে ছেলেরা জয়যুক্ত হয় নাকি এবার মেয়েরা, কারণ অলরেডি মেয়েরা কিন্তু এগিয়ে আছে। একবার কুইজে তারা জিতছে, দ্বিতীয় কুইজে টাই হয়েছে এবং তৃতীয় কুইজে হচ্ছে। আচ্ছা, যাদের নাম আমি বলি নাই কিন্তু তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো, তোমরা প্লিজ মন খারাপ করো না, অনেক স্টুডেন্ট লাইভে আসো, সবার নাম নেওয়া সম্ভব না। আমি এখন চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমে, এবং এইটা হচ্ছে আমাদের তৃতীয় রাউন্ড। ছেলেরা এখন মেয়েদেরকে আসলে ধরতে পারবে কিনা, এইটা যদি জিতে তাহলে হয়ে যাবে। সো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে, এবং আমি কিন্তু সেই টপ 10 এর মধ্যে আমি বারবার নাম পাবো এরকম তাকে কিন্তু ঘোষণা করব। আমি প্রশ্ন লিখতেছি, দেখা যাক এইটাতে কে জয়যুক্ত হয়। আমার উদ্দীপক লেখা শেষ, এখন আসি প্রশ্নে। এটা আমাদের 6 নম্বর অবজেক্টিভ। প্রথমবার টপ 10 ছিলে, বা দ্বিতীয়বার টপ 10 এর মাত্র একজনকে মনে হয় পাইছি। আমি এখন অপশন লিখতেছি। আমার অপশন লেখা শেষ, এখন আমি স্টপ ওয়াচে চলে যাচ্ছি। দেখা যাক এইটাতে কে জয়যুক্ত হয়। তো আমি আমার স্টপ ওয়াচ চালু করতেছি। 3, 2, 1 স্টার্ট। F1 F2 দুটো ভেক্টর দিয়ে দিছি, লব্ধির মান নির্ণয় করো। সময় শেষ হয়ে যাচ্ছে, দ্রুত দ্রুত। দেখি এবার কে থাকতে পারো। সাব্বির, এবার কি থাকতে পারবা? তুমি গতবার ছিলে, তারপরে মনিকা মনে হয় ছিলে নাকি। আচ্ছা, 5, 4, 3, 2, 1 এন্ড টাইম আপ। আমি হচ্ছে দেখি কে লাস্ট উত্তর দিয়েছো, তার নামটা আমি একটু মনে রাখি। তারপরে সুমাইয়া আফরিন। এই সুমাইয়া আফরিন প্রত্যেকবার বুঝি না, মানে যখনই আমি লাস্ট নেই সুমাইয়া আফরিন নাম। আমি প্রথমবার নিছিলাম, দ্বিতীয়বার সুমাইয়া আফরিন, তৃতীয়বার সুমাইয়া আফরিন। প্রত্যেকবারই হচ্ছে আমি যখনই বলবো যে 3, 2, 1 আমি সুমাইয়া আফরিন নাম পাচ্ছি। আচ্ছা যাই হোক, খেয়াল করে দেখো F1 F2 ভেক্টর লব্ধির মান, এটার আনসারে তোমরা অনেকে সিএন্স দিছো এবং তোমাদের আনসারটা আসলে সঠিক হয়েছে। সো আনসার হবে 11.22। দেখা যাক আমাদের তৃতীয়
এবং সর্বশেষ কুইজ এটার পরে দেখি আর কোনো কুইজ নেওয়া সম্ভব কিনা, কারণ তোমার পরে খালি কুইজ নিলে কি হবে। তো আমি তোমাদের নামগুলি ঘোষণা করে ফেলি সুমাইয়া আফরিন পর্যন্ত। তো আমি দেখি কে টপ 10-এ ছিলে আগে, এখন আসো এরকম কে। সর্বপ্রথম আনসার দিয়েছে মনিকা, নিমনাহার মনিকা। আমাদের প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে মনিকা, দ্বিতীয় স্থান অধিকার করেছে হলো সাব্বির। কংগ্রাচুলেশন। সাব্বির 2 আনসার দিয়েছে। শিট সাব্বির, তুমি একটু ভুল আনসার দিয়ে দিছো। তুমি একবার টপ 10-এ ছিলা, বাট এবার তুমি থাকতে পারলা না, ভুল আনসার দিয়ে দিছো। তো আমি মনিকাকে প্রথম বললাম, তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে হচ্ছে মাসিয়াত মিমো, তুমি ভুল আনসার দিয়েছো। মিতু তোমাকে আমি আরো একবার পেয়েছিলাম, মিতু মন্ডল। তারপর হচ্ছে মনিকা, তুমি একবার বলছো। মনি তোমাকে আমি আরো একবার পেয়েছিলাম। ওয়াও, টপ 10-এ ছিল যে মনিকা, মিতু, মনি তোমাদেরকে আগেও পাইছিলাম। তারপর হচ্ছে মোহাম্মদ শাহাদাত, নতুন মুখ আমরা পেয়ে গেলাম, মোহাম্মদ শাহাদাত। দীপ্ত রয়, দীপ্তকে আরেকবার মনে হয় দেখছিলাম, খুব সম্ভবত দীপ্ত একবার ফার্স্ট হয়েছিল। আরিফিন ইফতি তো আজকে ইফতির ব্যাপারটা হচ্ছে ও আগের বারও ষষ্ঠ হয়েছে, এবারও ষষ্ঠ। তারপর হচ্ছে তাকবিয়ে ঈশা বলতেছে কিউ এ, তোমারটা বুঝি নাই। রেজাউল 7ম স্থান অধিকার করেছে। তারপরে হচ্ছে মহিমা, সে 8ম স্থান অধিকার করেছে মহিমা। তারপর হচ্ছে মনিকা, তুমি তো আনসার দিছো, কয়বার আনসার দিবা? 3বার আনসার দিছো। মাহবুবা মিম, তুমি এই আনসার দিছো, ভুল। রাতুল রুমি, সে হচ্ছে গ আনসার দিয়েছে, রাতুল, তারটা কারেক্ট আনসার। এবং সর্বশেষ আনসার দিয়েছে সাকিব। দেখা যাক এবার ছেলে নাকি মেয়ে জয়যুক্ত হয়েছে। মনিকা, আমি একটু গুনি, মেয়েদের যদি 1 2, মনি 3 3 3 3, মনিকা 4। ওয়াও, শেষ পর্যন্ত ছেলেরাই জয়যুক্ত হলো। শাহাদাত, দীপ্ত, ইফতি, রেজাউল, রাতুল, সাকিব, অর্থাৎ 6। অর্থাৎ শেষ পর্যন্ত এসে ছেলে 6 জন এবং মেয়েদের পয়েন্ট হচ্ছে 4। এবং শেষ পর্যন্ত আমরা বলতে পারি আমাদের 3 ম্যাচ সিরিজে হচ্ছে প্রথম ম্যাচে হচ্ছে মেয়েদের পয়েন্ট বেশি ছিল, দ্বিতীয় ম্যাচটা টাই হয়েছিল এবং তৃতীয় ম্যাচটা কিন্তু ছেলেরা জয়যুক্ত হয়েছে। সো আমাদের ওভারঅল হচ্ছে আমাদের পুরো সিরিজটা হচ্ছে টাই হয়েছে, কেউ জয়যুক্ত হয় নাই। সো কনগ্রাচুলেশন ছেলেরা এবং কনগ্রাচুলেশন মেয়েরা, তোমাদের সবাইদেরকে। আজকে আর কোনো কুইজ নিব না, বাট আজকে আরো পড়াবো, ঠিক আছে? কারণ শুধু কুইজ দিলে কিন্তু অনেক সময় চলে যাবে, তোমরা জানো। হ্যাঁ, বাট আশা করি তোমরা সবাই এনজয় করছো, তোমাদের কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানাই ফেলতে পারো। আচ্ছা, অপু বলতেছিল ভাইয়া সলভ প্লিজ। আচ্ছা, একজন পাইলাম যে হচ্ছে সলভের জন্য সে রিকোয়েস্ট করছে, চলো এটা আমরা সলভ করি। এটা হচ্ছে F1 এবং F2 দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরকে আমরা লব্ধি করব। তো দুইটা ভেক্টর লব্ধি কিভাবে নির্ণয় করে? জাস্ট যোগ করে দুইটা ভেক্টর F1 ভেক্টর এবং F2 ভেক্টরকে আমরা যোগ করব। আমি আবারও বলি, ভেক্টর আকারে দেওয়া থাকবে, খালি যোগ করে দিবা। এটার সাথে এটা যোগ করবা, 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5 হয়, ঠিক আছে? i এর সাথে i যোগ, আবার -2j এর সাথে +3j করলে কত হয়? +j হয়। এবং +5 কে সাথে +5 কে করলে কত হয়? 10 কে হয়, ঠিক আছে? এটা এখন মান নির্ণয় করতে হবে। তোমরা মান নির্ণয় পারো, যে মান নির্ণয় কিভাবে করে, যে রুট ওভার দিয়ে করবা আর কি। রুট ওভার দিয়ে i এর সাথে যেটা থাকে সেটার স্কয়ার, j এর সাথে যেটা থাকে সেটার স্কয়ার এবং k এর সাথে যেটা থাকে সেটার স্কয়ার। তাহলে 125 আর 26, রুট ওভার 126, এটা তোমরা ক্যালকুলেটরে বসালে তোমরা 11.22 পেয়ে যাবা। এখন তোমাদের একটু বিপদে ফেলাই দিই, সেটা হচ্ছে যদি এটা ডিউতে আসে তখন ঝামেলা পড়ে যাবা। বাট এটা তোমাদের সিউরিটি করে দিচ্ছি, এটা হবে না, এটা হবেই না। এটা কারণ হচ্ছে 11 কে স্কয়ার করলে 121 হয়, তো আমাদের দিচ্ছে 126। আমি আবারও বলি, যদি ঢাকা ইউনিভার্সিটিতে আসে, আমি সঠিক আনসার বলতে পারতেছি না যে 11.22 নাকি 11.52 যদি আমার হাতে ক্যালকুলেটর না থাকে, কিন্তু এইটা আমি তোমাদের বলে দিতে পারবো, অপশন এ হবেই না, অপশন বি হবেই না। এটা আমি তোমাদের প্রমাণ করে দিতে পারবো, খুবই সিম্পল। কারণ 10.52 মানে কি? 11 চেয়ে ছোট। 11 কে স্কয়ার করলে কত হয়? 121 হয়। এখন খেয়াল করে দেখো, আমাদের আসছে তো 126, কোন ক্যালকুলেটর লাগছে? কোন ক্যালকুলেটর লাগে? আমি ক্যালকুলেটর ছাড়াইতে বললাম রুট ওভার 126। এখন দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার 126? কিন্তু এইটা জানি এই আনসারটা 11 দশমিক কিছু একটা হবে, এইটা জানি 11 দশমিক কিছু একটা হবে। ওকে, এখন তোমরা বলবা ভাই আপনার লং চ্যালেঞ্জ দিলাম, 11.22 নাকি 11.52, আপনি ক্যালকুলেটর ছাড়া প্রমাণ করে দেন। একটু টাফ হবে আমার জন্য, বাট পারবো। তো চলো, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছি, এগুলো সব ক্যালকুলেটর ছাড়াই, এবং আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন ছিল। তো সেই ক্ষেত্রে আমি এইটা বলতে পারি, এটা কিন্তু কোনো আমাকে লাক ফেভার করে নাই যে আমি ওইখানে গিয়ে আন্দাজে কিছু টাকা দিয়ে আসছি, চান্স পেয়ে গেছি, ব্যাপারটা সেরকম না। তোমরা অনেকে মুখে শুনবা যে আরে ওই কিছু ঠিক মতো পড়ে নাই, ডিউটি অততম হয়ে গেছে গা। হ্যাঁ, আসলে ভাগ্যের জোরে ভালো ভার্সিটির চান্স হয় না।
হ্যাঁ ভাগ্যটা দরকার হয়, কিন্তু ভাগ্যের জোরে সে চান্স পেয়েছে এটা তুমি বলতে পারবে না। এটা বলতে পারবা যে হ্যাঁ একটা ছেলে অনেক পরিশ্রম করছে কিন্তু সে চান্স পায় নাই, এটা হতে পারে। এটা রিজন আছে, এটা রিজনটা হচ্ছে ভাই সবকিছু লিমিটেড, সিট লিমিটেড। এখন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো বাংলাদেশে মাত্র, খুব পরিশ্রমী স্টুডেন্ট তো বাংলাদেশে মাত্র 2-3 হাজার না। ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের সিট মাত্র 1700, বুয়েটের সিট মাত্র 1000। তুমি অন্য ইউনিভার্সিটি চিন্তা করো, সব মিলে কয় হাজারই হবে, কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট কত একটু চিন্তা করে দেখো। যতই লেভেলিশ মার্কা বেচ হোক না কেন, মিনিমাম মনে করো একটা বেচে প্রায় ভালো মতো পড়ুয়া স্টুডেন্ট কিন্তু 50,000-এর মতো থাকে, মানে মোটামুটি লেভেলের পড়ুয়ার মতো। যদি স্টুডেন্ট হয় ধরো 2-3 লাখের বেশি, আরো বেশি হয়, তো মিনিমাম 50,000 মিনিমাম থাকে, এরা হচ্ছে খুব ভালো মতো পড়ে। হ্যাঁ, তো এখন তুমি বলো 50,000 সবাই কি 50,000 কি সিট আছে বাংলাদেশে? আমার একটু বলো তো, সব মিলে কি 50,000 সিট হয়? মিনিমাম 50,000 মতো পোলাপাইন থাকবে, তারা খুব ভালো মতো পড়ে। আর মোটামুটি অ্যাভারেজ যে একটু ভালো মতো পড়ে মিনিমাম 70,000 মতো পোলাপাইন তো হবে। এখন তুমি আমার বলো 70,000 কি সিট আছে? তাহলে এত পোলাপাইন কই যাবে? তারা নিশ্চয়ই, তাদের চান্স হবে না। এখন তাদের চান্স হয় নাই, এটার রিজনটা কি ভাগ্য? না, তাদের চান্স হয় নাই, এটা রিজন হচ্ছে যারা চান্স পাইছে তাদের চেয়ে তারা কম পরিশ্রম করছে, এটা রিজন। এখানে ভাগ্যের কোনো দোষ দেওয়া যাবে না। ক্লিয়ার? সে পরিশ্রম করছে আমি মানতেছি, কিন্তু তার চাইতে যারা চান্স পাইছে তারা আরো বেশি পরিশ্রম করছে, তো তারা চান্স পাবে না তো কে চান্স পাবে? ব্যাপারটা হলো এইটা। আচ্ছা, আমি একদিক থেকে আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, যে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, যে ক্যালকুলেটর ছাড়া যে আনসার করার প্রবণতাটা, সেটা তোমাদের মধ্যে কিন্তু আনতে হবে। তোমরা যারা ক্লাস করতেছো, আমি ড্যাম শিওর প্রায় 90% স্টুডেন্ট তোমাদের মানে স্বপ্নের একটা ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তোমাদের অবশ্যই মেইন হিসাবে বুয়েট এবং ডিএমসি থাকে, আমি নিজেও জানি, কিন্তু বুয়েট তোমার টার্গেট, বুয়েট হইল না, কই যাবা? ঢাকা ইউনিভার্সিটি। ডিএমসি যাবা? বুয়েট প্রিপারেশনে তুমি ডিএমসি চান্স সম্ভব? যারা একটু এক্সট্রা অর্ডিনারি তাদের কোনো এক্সাম্পল টাইম না, বুয়েট প্রিপারেশন নিয়ে ডিএমসি চান্স পায়, আসলেই পায়, কিন্তু এটা তো ভাই মানে এক্সাম্পল না। আবার উল্টাটাও চিন্তা করো, ডিএমসি প্রিপারেশন মানে মেডিকেল প্রিপারেশন নিয়ে বুয়েট চান্স, এটা তো হয় না, প্রায় হয় না বলা যায়। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেল চান্স সম্ভব, এটা আমি অনেক দেখে আসছি, কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং চান্সটা কিন্তু আসলে বলা যায় ওয়ান কাইন্ড অফ অসম্ভব। কিন্তু একটা সেফ ডিএমসি বলো বুয়েট বলো, দুইটা মাঝখানে সেফ হলো ঢাকা ইউনিভার্সিটি, পুরা সেফ। কিরকম সেফ? তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারবা। তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারবা। কিন্তু মেডিকেল প্রিপারেশন নিছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সম্ভব না। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, মেডিকেল প্রিপারেশন সম্ভব না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পুরো মাঝামাঝি, সো মানে তোমাদের অ্যাবিলিটির মধ্যে। কিন্তু ভাইয়া সিট মাত্র 1700টা, পরীক্ষা দিবে লাখের ঘরে মানুষ, 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে, সিট মাত্র 1700টা। তাই বাকি 83,000 পোলাপাইন কই যাবে? পরিশ্রম করলেও লাভ নাই, তারা চান্স পাবে না। তার মানে ব্যাপারটা হলো সফলতা পাবে শুধুমাত্র পরিশ্রমকারীরা না, অধিকতর পরিশ্রমকারীরা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, তোমাদের কিছু ট্রিক শিখতে হবে। যারা আমার ক্যালকুলেশন হ্যাক্সের কোনো ট্রিক এখনো দেখো নাই, তোমাদের বলবো তোমরা গ্রুপে সার্চ অপশনে গিয়ে সাজ্জাদ হোসেন রাফি ক্যালকুলেশন হ্যাক্স লিখে সার্চ দিও, তোমরা পেয়ে যাবা। আমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি কয়েকটা ভিডিও দিয়ে গেছি, তোমরা সেগুলো দেখবা। এবং এইখানে আমি তোমাদেরকে এখানেও একটা টেকনিক শিখাই দিব, আমার হঠাৎ মাথায় আসলো টেকনিকটা, এটা আমার ইনস্ট্যান্ট বানানো। তো খেয়াল করে দেখো, আমি তোমাদের মানে একটা কনফিউশন ক্রিয়েট করে দিছি যে হোয়াট ইজ দ্য আনসার, 11.22 অর 11.52। তোমাদের ইন্টারের জন্য কোনো প্যারা নাই, ডাইরেক্ট ক্যালকুলেটর মেরে দিবা। বাট ধরো এটা ডিউতে আসলো, এখন তো আমি নিজেই ফার্স্টে তোমাদের বলছি যে দুইটা থেকে কোন একটা হবে, কোনটা হবে আমি নিজেও জানি না, আসলেও আমি জানি না, কিন্তু আমি তোমাদের এটা বের করে দিতে পারবো। কারণ যে তোমাদের সাথে যে কথা বলতেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আনসার বের করে ফেলছি, তোমরা টেরও পাও নাই। তোমাদের সাথে আমি কথা বলতেছি, তোমরা ভাবতেছো ভাইয়া তো যা বলতেছে শুধু সেইটাই, বাট অ্যাকচুয়ালি আমি একসাথে দুইটা কাজ করতেছি, আমার মাথায় কিন্তু কিছু ক্যালকুলেশন করে ফেলছি, আর এটা পাশাপাশি তোমাদের মুখে কিছু ডেলিভারি দিয়ে দিছি। তো আমি কি ক্যালকুলেশন করে ফেলছি তোমার সাথে কথা বলতে বলতে, সেটা চলো একটু দেখি। সেটা হচ্ছে যে এই টেকনিকটা তো বুঝছো যে 121-এর চেয়ে বেশি, তার মানে √ওভার 121 করলে তার মান 11 হয়, √ওভার 126 করলে তার মান 11 পয়েন্ট সামথিং হবে। বাট ভাই সামথিংটা কি আমি জানি না, তা এই দুটো আনসার হবেই না। এখন আমরা চলো দেখি এইটা আনসার নাকি এইটা আনসার, আমরা আইডেন্টিফাই করব। তো 11-র পরেরটাকে চলো সেটা আমরা দেখি। 11-র পরে হলো 12, তো 12কে স্কোয়ার করলে কত? 144। তাহলে √ওভার 144 করলে আমরা কত হবে? 12 হবে। আর √ওভার 121 করলে কত হবে? 11 হবে। তাহলে একটু খেয়াল করো তো 21 আর মানে 121 আর 144 এর ডিফারেন্সটা আসলে কত?
ডিফারেন্সটা কত কত হবে 23-এর মতো হবে। তাই একটা জিনিস মাথায় আনা যায়, সেটা হলো যদি 11.5 হইতে হয়, 11.5 মানে কি 11 আর 12 মাঝামাঝি, খেয়াল করো 11.5 মানে হলো 11 এবং 12 মাঝামাঝি। তার মানে আমার 121 এবং 144-এর মাঝামাঝির জন্য 11.5-এর কাছাকাছি হবে। আমার যুক্তিটা কি বুঝতে পারতেছো? আমি আবারও বলি, আমি এই প্রশ্ন আগে কখনো সলভ করে আমি আসি নাই, আমি ইনস্ট্যান্ট এই প্রশ্নটা লিখছি, ইনস্ট্যান্ট তোমাদের উত্তর দিচ্ছি। 11.22 হবে না 11.52 হবে, এটা আমার আগের কোনো বানানো টেকনিক না। আগের বানানো টেকনিক হলে আমি স্বীকার করে নিতাম, এটা আমার আগের বানানো টেকনিক। এখন এটা আমার ইনস্ট্যান্ট বানানো টেকনিক, সেটাই তোমাদের শেখানোর ট্রাই করতেছি। যে 144 মানে হলো 12, যদি আমরা রুট করি 121কে রুট করলে হয় 11। এখন আমি চাইতেছি কত কি রুট করলে 11.5 হয়, সেটা একটু আন্দাজ করতে। তো তোমার কমন সেন্স কি বলে? 12 যদি 144 হয়, 11 যদি 121 হয়, তাহলে 11.55 144 আর 121-এর মাঝামাঝি হওয়ার কথা। তো মাঝামাঝি মানে কি 23, মাঝামাঝি মানে কি 23কে অর্ধেক করলে 11.5 হবে। তাইলে 121-এর সাথে 11.5 যোগ করো, তাহলে কত হয়? 121-এর সাথে 11.5 যোগ করলে এটা তো মাথায় করবো আর কি 132.5 হয়। তার মানে মোটামুটি ভাবে রুট ওভার 132.5-এর মান 11.5-এর আশেপাশে, ঠিক কিনা? বাট আমারটা তো ভাই 126, কাল্লাফতে হয়ে গেছে গা। এই 132 তো 126-এর চেয়ে বড়, তাইলে 126 নিশ্চয়ই 11.5-এর চেয়ে ছোট। আমার টেকনিকটা কি বুঝতে পারতেছো? আমি আবার রিপিট করি, 121 ছিল 11, 144 ছিল 12। এখন আমার তো অপশন তো আমার হাতে আছে 11.22 নাকি 11.52। আমি ফার্স্টে তোমাদের বলছি আমি আনসার জানি না, 11 সামথিং হবে, কিন্তু সামথিংটা দেখো আমি বের করে ফেলতে পারতেছি। কিন্তু সেটা কি 121 আর 144-এর মাঝেরটাকে 132.5, এটাকে রুট করলে কত হবে? 11 বারের মাঝামাঝি মানে 11.5 হবে। তো 11.5 এই যে এটা 11.52, এটা হইতেই হলে আবার রুটের মানটা কত হইতে হবে? 132 হইতে হবে না? কিন্তু ভাই আমার 132 না, আমার 126, তার মানে 132-এর চেয়ে কম। তার মানে 11.5-এর চেয়ে কম, এই যে 11.5-এর চেয়ে কম 11.22। খেলা শেষ, টানটানা। তো তোমরা কমেন্টে জানিয়ে ফেলো টেকনিকটা কেমন লাগলো। এই টেকনিক, এরকম টেকনিক পরীক্ষার হলে তোমাকে নিজে ইনস্ট্যান্ট বানাইতে হবে, ঠিক আছে? আর যদি না বানাইতে পারো এরকম শিখতে হবে, ঠিক আছে? ইউটিউব ঘাটাঘাটি করতে পাবা না, এরকম টেকনিক তোমরা ইউটিউবে পাবা না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। মোটামুটি ভাবে পাবা না ইউটিউবে, কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, অনেক কিছু আছে, বাট ক্যালকুলেটর ছাড়া এই যে থিঙ্কিং গুলা, ইনস্ট্যান্ট বানানো থিঙ্কিং গুলা তোমরা ইউটিউবে পাবা না। সো এই জন্যই বলি ভাই লাইভ ক্লাস গুলা করো, অনেক কাজে লাগবে। লাইভ ক্লাস গুলো করো ভাই, আসলে কাজে লাগবে। এই যে দেখো আমি আন্দাজের উপর বলছিলাম না, এই যে দেখো ক্যালকুলেটর তোমাদের দেখাই ভাই, পুরাই মিলে গেছে, এই যে ক্যালকুলেটর দেখো, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা আমি পড়ে শোনাই, ফোকাস টিক আর কি। আমি তোমাদের কি লিখছিলাম? রুট ওভার 132.5, এটা কি বলছিলাম না 11.5 হবে। এই যে আমি ক্যালকুলেটর বসাইছি, 11.5 আসছে, দেখছো? এটাই তো হওয়ার কথা। এই জন্যই তো এইভাবে থিঙ্কিং গুলো আনতে হয়, এভাবে চিন্তা করতে হবে। খালি মস্তিষ্কটা ভাই শুধুমাত্র ফেসবুক, প্রেম প্রীতি, গেম, মুভি এগুলোর মধ্যে আটকা রেখো না। এগুলো করার টাইম পাবা, যথেষ্ট টাইম পাবা। হ্যাঁ আচ্ছা, তো এগুলো কইরো যাও, এগুলোও কইরো, ফেসবুক, প্রেম প্রীতি। কিন্তু ভাই মেন কথা হইতেছে যে যেখানে বেশি সময় দেওয়া দরকার সেখানে বেশি সময় দিতে হবে। এগুলো চিন্তা করতে হবে, এগুলো বসে বসে চিন্তা করতে হবে। সারাক্ষণ অন্য জায়গায় চিন্তা করলে তো হবে না। যদি তুমি এটা টার্গেট রাখো, আজকে আমি এতটুকু পড়বো, আমার এতটুকু পড়া শেষ, যাই এখন একটু গেম খেলে আসি। আজকে এতটুকু পড়ার কথা আমার, আমি এতটুকু পড়ে ফেলছি, যাই মুভি দেখে আসি, যাই একটুখানি ফ্লাডিং করে আসি। তো এইগুলা থেকে একটু বের হয়ে আসতে হবে। তোমাদের যে টাইমটা চলতেছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর তোমরা এখন যে জিনিসগুলো পিছনে তোমরা ছুটতেছো, এগুলো মরিচিকা, জাস্ট মরিচিকা। পুরা যে ওয়ার্ল্ড জানতেছো যে আসলে জুকারবার্গ যে অবস্থাটা করতেছে, ফেসবুকের যে অবস্থা করতেছে, উন্নত করে 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 পুরো একটা ফেক একটা ওয়ার্ল্ড আমাদের সামনে তুলে ধরতেছে, পুরো ফেক একটা ওয়ার্ল্ড। তোমরা বাস্তবতা বুঝতে পারবা যখন বড় হবা, অ্যাডমিশন দিয়ে দিবা, তখন তোমরা বাস্তবতা ফিল করতে পারবা। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো দারুণ জিনিস শিখবো। আজকের মতো এতটুকুই রাখি। আমি ভাবছিলাম আরো দেখাবো, বাট অ্যাকচুয়ালি আমার আর সময় হচ্ছে না। আমি অত্যন্ত দুঃখিত। তোমরা সবাই জানো আমি কিন্তু আসলে আমার ফাইনাল পরীক্ষার সামনেই, এবং এটা পাশাপাশি আমি বাংলা লিঙ্কে হচ্ছে এখন ইন্টার্নি করতেছি, মানে খুবই ব্যস্ততার একটা সময় যাচ্ছে। তারপর আমি আজকে সময় তোমাদের জন্য করতে পারছি, আমি 1.5 ঘন্টা বেশি সময় দিতে পারলাম না, সরি। বাট ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে বুধবার দিন। ইনশাল্লাহ বুধবার দিন আমি এই সময় ইনশাল্লাহ ফ্রি থাকবো ইনশাল্লাহ।
বুধবার দিন আবার দেখা হচ্ছে সন্ধ্যা 7টায় তোমাদের সাথে ইনশাআল্লাহ। আবার সন্ধ্যা 7টায় দেখা হবে। তোমাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, নাম্বার 1, তোমরা লাইভ ক্লাসটা করছো, তোমরা কি আমাকে 1 টাকা পেমেন্ট করছো? নো, কোনো পেমেন্ট কি আমি নিব? নো। তাহলে আমি তোমাদের কাছ থেকে কি চাই? তোমাদের কাছ থেকে উৎসাহ চাই, আর কিছু চাই না। তোমাদের কাছ থেকে উৎসাহ চাই। এই ক্লাসটা যে আমি নিচ্ছি, আমার কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নাই। এই ক্লাসটা যে আমি নিচ্ছি, আমি কোনো ধরনের পেইড কোর্সের অ্যাডভার্টাইজ করি নাই। এই ক্লাসে যে আমি নিচ্ছি, আমার আউটপুট কিচ্ছু নাই, জাস্ট জিরো। হ্যাঁ, অথচ এই টাইমটা যদি আমি এখন আমার অন্য কাজে লাগাইতাম, হয়তো বা আমার আগামীকালকে প্রেশারটা খুব কমে যেত। কিন্তু আগামীকালকে দেখা যাবে আমার উপর আরো প্রেশার বেড়ে যাচ্ছে, আমার অনেকগুলো কাজ জমে আছে, সেগুলো বেড়ে যাচ্ছে। সো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা মনে হয় যে ভাইয়ার মূল্যবান সময় থেকে উনা আমাদেরকে আজকে যতটুকু শিখাইছে এটা আমার কাজে লাগছে, আমি আগে কখনো এভাবে শিখি নাই, ওনার ক্লাস ভালো লাগছে, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, আরো বেশি ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা সম্পর্কে বলো। তোমরা যদি না বলো তাও তো আমার তো কোনো লস নাই। তোমরা যদি ক্লাসে খুব কম থাকো, আমি তো ক্লাস নিবই না, লস কি আমার? তোমরা যদি ক্লাস না করো, লস কি আমার? বলো, লস তোমাদের। তোমাদের যদি মনে হয় আজকের ক্লাসটা ভালো লাগছে, ভাইয়া পড়াটা ভালো লাগছে, তো তাহলে ভাইয়ের কাছ থেকে আরো বেশি পড়া আদায় করতে হবে। তো কিভাবে আদায় করবা? তোমরা যদি ক্লাসে থাকো 30-40 জন 50 জন, আমি ক্লাস নিব? জীবন আমি নিব না। তোমাদের থাকতে হবে, আরো বেশি বেশি থাকতে হবে। আমি আরো বেশি উৎসাহ যদি পাই, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এই মাসের মধ্যে তোমাদের শর্ট সিলেবাসটা হচ্ছে আমি শেষ করে দিব, শুধু অবজেক্টিভের উপর আর কি, যদি তোমাদের কাছ থেকে পর্যাপ্ত রেসপন্স পাই। যদি না পাই, আমি আর ক্লাস কন্টিনিউ করবো না। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ বুধবার দিন। তার আগে তোমাদের কাজ থাকবে, এই লাইভের ভিডিওটা তোমরা লিঙ্কটা কপি করে তোমরা তোমার নিকটতম যে বন্ধু আছে বা বান্ধবী আছে, তাকে লিঙ্কটা দিয়ে বলো তুই ক্লাসটা দেখ, ভালো লাগলে নেক্সট ক্লাস করিস, না ভালো লাগলে করিস না। এভাবে হচ্ছে ভূত হতে ভূতে, এটা একটা প্রসেসের নাম। আমি জানি না তোমরা 3 গোয়েন্দা পড়ছো কিনা, তোমরা অনেক ছোট ছিল, 3 গোয়েন্দা একটা প্রসেস ছিল। ভূত হতে ভূতে 1 জন থেকে 3 জন জানবে, ওই 3 জনের প্রতিজন থেকে 3 জন জানবে, এভাবে ছড়াতে থাকবে আর কি। তো আমি আশা করি তোমরা আমাদের এই উদ্যোগটা, এই ফ্রিতে পড়ানোর এই যে ডেডিকেশনটা, তোমরা আশা করি কাজে লাগাবা ইনশাল্লাহ। দেখা হচ্ছে বুধবার দিন 7:30, সরি 7টায়, 7:30 না 7টায়। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।